শিশিরের কোহিনূর। শিশির অফিসে বসে আছে, ল্যাপটপে কিছু কাজ করছে আপন মনে। তখনই ওর কেবিনে কেউ ঢুকে ভিতর থেকে দরজা লক করে নেয়। শিশির মাথা তুলে তাকিয়েই দেখে মাহি আধো আধো কাপড় পরে এসেছে, হয়তো শিশিরকে একটু মোহিত করবে বলে। শিশিরের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মাহির দিকে তাকানোর কোনো ইন্টারেস্টও নেই। মাহি একেবেঁকে কোমর দুলিয়ে হেঁটে আসতে শুরু করল শিশিরের পানে। সে কি চালঢালি না ওর! বিড়ালের মতো হাঁটতে হাঁটতে একদম শিশিরের পাশে এসে ওর কোলে বসবে ওর আগেই শিশির ওর চেয়ারখানা পিছনে নিয়ে নিল, আর বেচারি বেড়ালের মা ঠাস করে পড়ে গেল নিচে। শিশির এতে বাঁকা হাসল। বিড়ালনিটা কোমর হাতাতে হাতাতে উঠে নেকা কান্না করে বলল, বেবি তুমি এমন কেন করল? এই বন্ধ কর তোমার নেকামো। আমি তোমার বেবি হলাম কি করে? এত বড় ছেলেকে কেউ বেবি বলে নাকি? এখানে কেন এসেছো এটা বলো। আসলে তুমি আমাকে ব্লক করে দিয়েছ, তোমায় না পেয়ে তোমার স্মরণেই আসলাম। আর শুধু আমি না, রিতা, নিতা, মীরা, ববি, নেন্সি, তারা এমনকি সবাইকেও তুমি ব্লক করে দিয়েছ। সবাই সে কি কষ্টে আছে তুমি ছাড়া? এরা সবাই আবার কারা? ভ্রুযুগল কুচকে। ওদের তুমি ভুলে গেছ শিশির, ওরা তো তোমার এক্স। ওরা আমার এক্স? ওহ, মনে পড়েছে তো, তুমি ওদের কোথাও পেলে? আবারও ভ্রুযুগল কুচকালো শিশির। সবাইকে আমি ফেসবুকে সার্চ করে করে বের করেছি। আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করছি, গার্লফ্রেন্ডস অফ শিশির, যেখানে শুধু তোমার গার্লফ্রেন্ডরাই আছে। ওখানে মোট 160 জন মেয়ে আছে, আরও 50-60 জনকে আমি এখনও খুঁজে পাইনি, ওরাও তোমার এক্স। এমনকি এর থেকেও বেশি হতে পারে। শিশির তখন কফি খাচ্ছিল, কথাটা শুনে ওর কাশি উঠে গেল, মুখ থেকে কফি ছিলটকে বেরিয়ে গেল। অবাক স্বরে বলল, আমার এত গার্লফ্রেন্ড ছিল আর আমিই জানি না। বুঝেছি খোদা এজন্যই এমন মেয়ের উপর আমার মনটা আনলেন যে আমাকে সহায় করতে পারে না। হয়তো বা এসব আমার বাদরামোর সাজাই আল্লাহর তরফ থেকে। কি বলছো এসব? বেবি বিড়বিড় করে, বলো না আমায় কেমন দেখাচ্ছে। দেখো রিতা, শশী, মিতা, সরি কি যেন নাম তোমার? মাহি, তোমরা সবাই ভালো করে জানো আমি তোমাদের কারো সাথেই সিরিয়াস ছিলাম না, আর তোমরাও তো সিরিয়াস ছিলে না। এখন আবার ওসব কেন? দেখো আমি একা তো আর সবার হতে পারবো না, আর আমি কারো হবও না। আমি শুধুই কোহিনূরের। জীবনে এই প্রথম খোদা আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছেন, আর সে ফুল কখনো মরবে না। কোহিনূর আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। তাই ভালো করে শুনে রাখো, আর তোমার ওই সখীগুলোকেও বলে দিও যে কাউকেও যেন আমি আমার আশেপাশে না দেখি, নইলে কিন্তু কারো জন্যই ভালো হবে না। সবাই আমায় ভালো করেই চেনো। নাও গো, কোহিনূর আসছে। আমি লোক পাঠিয়েছি ওকে আনতে, ও এসে আবার তোমার সাথে আমায় দেখলে অন্য কিছু ভাবতে পারে। আর আমি চাই না ও আমায় ভুল বুঝুক, এমনিতেই আমায় বুঝতে চায় না। কি বেবি, এসব ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। কাম টু মি, আই উইল মেক ইউ হ্যাপি। নেশালো কণ্ঠে কথাটা বলে মাহি ওর পরনের শার্টটা খুলতে শুরু করার আগেই ঠাস করে ওর গালে শিশির বসিয়ে দেয় শক্ত একটা। মাহি ঠাস করে পড়ে যায় ফ্লোরে, গালে হাত দিয়ে কান্না ভরা চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশির বর্জ্য কণ্ঠে বলে উঠে, গেট আউট বজ্জাত মেয়ে, নিজের ইজ্জত সামলাতে শিখো, কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নাও গেট লস্ট। আমি আবার নিজের রাগ কন্ট্রোল করতে জানি না, আর তা তোমার ভালোই জানা আছে। নাও গো, রাইট নাও। মাহি আর দাঁড়ালো না সেখানে, কারণ ওর জানা আছে শিশিরের রাগ সম্পর্কে, তাই বেরিয়ে গেল কান্না করতে করতে। যাবার পথেই ধাক্কা লাগলো কারো সাথে। সেটা আর কেউ না, নূর ছিল। পিছন থেকে লেডি গার্ড এসে ছুটে ওকে ধরল আর বলল, কোহিনূর ম্যাম আপনি ঠিক আছেন তো? তখন মাহি বলল, অহো আই সি, তবে তুমি নূর। শুনেছি শিশির তোমাকে নিয়ে অনেক পাগলামি করছে, তবে মনে রেখো মেয়ে, সে পাগলামি বেশি দিনের না। ও তোমায় ছুঁড়ে ফেলবে। নিজের মন ভরে উঠল, যেমনটা আমি এবং আমার মতো অনেক মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ও কখনোই তোমার হবে না, কারণ ও কারোই হাতে আসার ছেলেই না। ও শুধুই তোমায় ইউজ করবে, শুধুই ইউজ। কথাটা বলে মাহি চলে গেল ছুটে। এ কি বলে গেল মেয়েটা? উনি আমায় ইউজ করবেন? উনি ওই মেয়েটাকেও ইউজ করেছেন, এমনকি আরও মেয়েকেও।
আমার ভাবনার মাঝেই উনি কেবিন থেকে বেরিয়ে এলেন, মুখে অনেক রাগের ছাপ ছিল যা আমাকে দেখতেই এক ফালি হাসিতে পরিণত হয়ে গেল। ম্যানেজারকে অফিস দেখতে বলে আমাকে কোলে করে পুরো অফিসের সামনেই বাইরের দিকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। বজ্জাত ব্যাটা, লজ্জা শরম নেই? কথায় কথায় জারতার সামনে আমায় কোলে নেয় যেন আমি হাঁটতেই জানি না। কোচিং গেছিলাম আজকে, আমার সিকিউরিটি ইনি আরও বাড়িয়ে দিয়েছেন। আগের মহিলা গার্ডগুলো পাল্টে আরও শক্তিশালী গার্ড রেখেছেন আমার সাথে। উনি সকালে আমায় কোচিং এ নিয়ে দিয়ে গার্ডগুলোকে আমার সাথে রেখে এসেছিলেন যেমনটা উনি রোজ করেন। আজকে ওদের বললেন কোচিং শেষে যেন ওরা আমায় উনার অফিস নিয়ে আসে, উনি নাকি আমায় নিয়ে ঘুরতে যাবেন। তাই আসা, আজকে উনার সাথে ঘুরতে যাব। এটা শুনে কেন যেন খারাপ লাগলো না, বরং অনেকটা ভালোই লাগছিল। কিন্তু মেয়েটার কথা শুনে খারাপ লাগছে এখন। কিন্তু এমন কেন হচ্ছে আমার? যেখানে খারাপ লাগার সেখানে লাগছে না, আর যেখানে না লাগার সেখানে লাগছে। কিন্তু কেন? মাথা আমার কনফিউশনে ভরে গেছে, মনটাও কেন খচখচ করছে জানি না। মনটা যে আজকাল আমার কোনো কথাই শুনে না। বারবার কেন যেন ওই মেয়েটার বলা কথা মনে পড়ছে। উনি আমায় ইউজ করবেন। উনার লাইফে আমার আগেও অনেক মেয়ে ছিল, কিন্তু তবে আমার কি? উনাকে যখন আমি ভালোই বাসি না, তবে উনি আমায় ইউজ করবেন কি করে? তাছাড়া উনার লাইফে অন্য মেয়ে থাকলেও বা আমার কি? কেন খারাপ লাগবে আমার? কিন্তু কোনো মতে নিজের খারাপ লাগা ভুলতে পারছি না আমি। এদিকে উনি আনমনে ড্রাইভ করছেন। এক পলক তাকালাম উনার দিকে, মুখে একটা কিউট স্মাইল ঝুলিয়ে ড্রাইভ করছেন উনি। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, তার উপর এই বাঁকা হাসি। ঘন চোখের পাপড়িগুলো উপরের দিকে অনেকটা বাঁকিয়ে দেখতে যে কি লাগে। আমি এর আগে কোনো ছেলের এরকমটা দেখিনি। কেন যেন উনাকে দেখে যেতেই ইচ্ছে হচ্ছে আমার আজ। উনার লুকে কি করে কোনো মেয়ে ঘায়েল হবে না? এর মানে কি আমিও উনাতে ঘায়েল হচ্ছি? আরে না, আমি কেন উনার মাঝে ঘায়েল হব? আমি কখন থেকে সুন্দরের পূজারি হয়ে গেলাম? ভালোবাসা যায় সুন্দর একটা মনকে, যে মন উনার কাছে নেই। আর তাই আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাও উনার নেই। চোখ ফিরিয়ে নিলাম উনার থেকে, কিন্তু হঠাৎ মনে দুইটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কোনো কিছু না ভেবেই উনাকে জিজ্ঞেস করেই ফেললাম। মি খান, আমার আগেও কি আপনার জীবনে অনেক মেয়ে ছিল? আমাকেও কি ওদের মতো ছুঁড়ে ফেলবেন? কথাটা বলতেই জোরে ব্রেক কষল ব্যাংকটা। ব্রেকের তাল সামলাতে না পেরে আমি সামনে বাড়ি খেতে নিয়েছিলাম, কিন্তু তার আগেই আমার মাথার আগে উনি হাত রেখে দিলেন যাতে আমার মাথাটা বেঁচে গেল। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না কোহিনূর। কথাটা বলে এগিয়ে এসে আমার কপালে চুমু কাটলেন আর মুখে হাসি ঝুলিয়ে বললেন, হ্যাঁ, তোমার আগে আমার জীবনে অনেক মেয়ে ছিল, যাদের কারো নামও আমার ভালো করে মনে নেই, কারণ ওদের কাউকেই আমি ভালোবাসতাম না। আসলে ভালোবাসা নামক জিনিসটাই আমার কাছে নিরর্থক ছিল। কিন্তু তোমাকে দেখার পর থেকে ভালোবাসা নামক অনুভূতি আমায় জড়িয়ে নিল নিজের সাথে মায়াবিনী। সত্যি বলতে, আমি তোমার রূপ দেখে তোমার শরীরের মোহে পড়িনি, পড়েছি তোমার ওই মনের লোভে। কখনো কাউকে নিয়ে ভাবিও নি, কিন্তু তোমায় নিয়ে পাগলামি চেপে থাকে মাথায় সর্বক্ষণ। তোমাকে আমি আমার সুখ দুঃখ সবকিছুর সাথী করতে চাই, তোমার কোলে মাথা রেখে কাটিয়ে দিতে চাই সারা জীবন। এমনকি চাই আমার মনটাও যেন তোমার কোলেই হয়, কারণ আমি তোমায় ভালোবাসি কোহিনূর। ওরা শুধুই টাইম পাস ছিল, আর তুমি আমার ভালোবাসা। তোমার আগে হয়তো অনেক মেয়ে আমার জীবনে ছিল, কিন্তু তোমার পর আর কেউ নেই, আর কখনো থাকবেও না। কারণ তুমি প্রথম মেয়ে যার উপর আমার মন এসেছে, যাকে আমি ভালোবেসেছি। আর তুমিই আমার প্রথম আর শেষ ভালোবাসা, আমার সবকিছু। আই লাভ ইউ কোহিনূর। কথাগুলো এত সময় আমার দুগালে আলতো স্পর্শে ধরে বলছিলেন উনি। এবার আবারও আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, এবার আর কোনো কথা না, আমরা বাইরে লাঞ্চ করব, তারপর অনেকখানি ঘুরতে যাব, তারপর শপিং, তারপর বাড়ি, কেমন? কথাটা বলে উনি ড্রাইভও করতে শুরু করলেন। হে রিয়া, আরে না, তুমি দাঁড়াও, আমি আসছি। আজকে দুজন মিলে বাইরে কোথাও লাঞ্চ করব, তারপর হাসপাতাল যাব আবার। আমি আসছি। কথাটা বলে কলটা কেটে চলে যেতে নিলে পথ আটকালো রোদেলা। কি আছে ওই রিয়ার মাঝে যা আমার মাঝে নেই? কেন তুমি এমন করো ভাইয়া, বলো? দেখ, রিয়ার সাথে নিজের তুলনা করতে আসিস না। তোর মাঝে এমন কিছুই নেই যা ওর মাঝে আছে। ও তোর মতো এত ইম্মেচোর, ফাজিল,
আর বেহায়া মেয়ে না, ও যথেষ্ট মেচোর আর আত্মসম্মান সম্পন্ন, তাই ওর সাথে নিজের তুলনা করতে আসিস না। এবার সর আমার সামনে থেকে, আমার দেরি হচ্ছে। হ্যাঁ, আমি ইম্মেচোর, বেহায়া, ফাজিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া আর কাউকে কখনো ভালোবাসিনি আর বাসতেও পারবো না। আর তোমার মন জয় করার জন্য আমি যে কোনো কিছু করতে পারবো, এতে আমার কিছু যায় আসে না। আজ তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ তো ভাইয়া, ঠিক আছে, কিন্তু একদিন দেখো সেই তুমিই আমার একটু ভালোবাসার জন্য ছটফট করবে, আর হয়তো সেদিন অনেক দেরি করে ফেলবে তুমি। হা হা হা, সেদিন আর আসবে না, আমি এটা ভালোই জানি। এবার পথ ছাড়, আমি যাব। কথাটা বলে হাসতে হাসতে আকাশ চলে গেল। রোদেলা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জল মুছে চলে গেল ঘরের ভিতর। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরছি আমরা। উনি ড্রাইভও করছেন। উনি আমায় প্রথম একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন। সেখানে আমার খেতে একটুও ভালো লাগেনি, কারণ এটা নয় যে খাবার ভালো লাগেনি, কারণ হলো এটা যে চারপাশের মেয়েগুলো উনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। যেখানেই গেলাম আশেপাশের মেয়েগুলো শুধু উনাকেই গিলে খাচ্ছিল, হা হয়ে তাকিয়ে থাকে। হয়তো এমনটা সবসময় ঘটে, কিন্তু আমি আজকেই লক্ষ্য করলাম ওই মেয়েটার কথায় হয়তো এখন এসব খেয়াল হচ্ছে আমার। এ তো যেখানেই যাক একসাথে 100টা মেয়ে পটিয়ে নিয়ে আসতে পারবে ক্ষণিকেই, তবে কেন আমার পিছনই পড়ে আছে? আমিও যে হুড়পড়ি এমন কিছুও তো নয়, তবে কেন আমার পিছন পড়ে থাকে? না আবার আমার থেকে লুকিয়ে আরও অনেকটা রিলেশনেও আছে ব্যাংকটা? আর থাকলেও বা আমার কি? ধুর, কিছুই বুঝতে পারছি না আমি। এদিকে কি নাকি শপিং করিয়ে দিয়েছে আমায়? এত শপিং কেউ একদিনে করে নাকি? এ তো মনে হয় আমার জন্য পুরো বাড়িটাকেই শপিং মল বানিয়ে দিবে। প্রথমে কিছু কিনতে চাইনি, বাড়ি যেতে চেয়েছিলাম খাওয়া পরেই, কিন্তু এর রাগী লুক দেখে বাড়ির নামটাই ভুলে গেলাম। এর খুশিমতো শপিং করলাম, ঘুরতে গেলাম, আর জানি না কোথা থেকে আমার পছন্দ অপছন্দ সব জেনে নিয়েছে। আমার টেডি পছন্দ জানতো, তাই বলে একসাথে 10টা হিয়া বড় বড় টেডি কিনে দিল। কেউ নিজের বউকে এতগুলো টেডি একসাথে কিনে দেয় নাকি? নিজের বাচ্চাকেও লোক আজকাল এত টেডি একসাথে দেয় না হয়তো। আসলেই পাগল লোকটা, কেন এমন পাগলামি করে এই জানে। মনে হয় ছোটবেলায় মাথায় বাড়ি টাড়ি খেয়েছিল, তাই মাথা একটু উল্টো চলে। হঠাৎ উনার একটা কল আসলে, উনি গাড়ি থামালেন। হয়তো লুকন্ত কোনো কাজের কথা, তাই উনি গাড়ি থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। গার্ডগুলো আমাদের গাড়ির পিছনের গাড়িতে। আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম একটা মহিলা রাস্তার অপর পাশে বসে আছেন। মহিলাটির হাতে কিছু আছে, হয়তো কোনো ছবি। আর মহিলাটি মনে হচ্ছে ছবিটি দেখে হাত বুলিয়ে বুলিয়ে কাঁদছেন। তখনই জড়ো একটা বাতাস বইল, আর সেই বাতাসে মহিলার কাছ থেকে ছবিটা উড়ে উল্টো হয়ে এসে ঠিক আমার কোলে পড়ল। ছবিটা উড়ে আসায় মহিলাটি পাগলপ্রায় হয়ে ছবিটির পিছন উঠে আসতে লাগলেন, কিন্তু আমি কিছু করব এর আগেই উনি এসে গাড়িটা ছেড়ে দিলেন। আমি উনাকে কিছু বললাম না। যে পাগল লোক কখন কি থেকে কি করে দেয়, একে কিছু বলতেও ভয় করে আমার। ছবিটা আমি হাতে নিলাম, দেখতে পেলাম একটা ছোট বাচ্চার ছবি। কিন্তু এই ছবিটা আমি এর আগেও কোথায় জানি দেখেছি, কিন্তু কোথায়? ছবিটা আমি নিজের পার্সে ঢুকিয়ে নিলাম। বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে আমি আমাদের রুমের বারান্দার দোলনায় বসে পা দুলিয়ে দুলিয়ে আপেল খাচ্ছি আর চাঁদ দেখছি। উনি জরুরি কাজে বাইরে গেছেন, একটু সময়ের জন্য হলেও এখন আমি স্বাধীন, তাই ভালো লাগছে। তখনই আমার সামনে এসে দাঁড়ালেন রিনা খান, মানে আমার দাদি শাশুড়ি। আমি ভয় কাচুমাচু হয়ে আছি উনাকে দেখে। উনি যে দৃষ্টিতে তাকান যেন উনি বাহুবলী 2 ফিল্মের রাজমাতা। রাজমাতা কঠোর স্বরে বলতে লাগলেন আমার দিকে অগ্নিদৃষ্টি বজায় রেখে, শুনো মেয়ে, আমি জানি তুমি আমার নাতিকে ফাঁসিয়েছ, এত বড়লোক ছেলেকে হাতছাড়া করতে চাই। আমি এখানে বেশি কিছু বলতে আসিনি, শুধু এটা বলতে এসেছি যে তুমি আমার নাতিকে ছেড়ে দাও। ওর মনে নিজের জন্য ঘৃণা তৈরি করো, বদলে তুমি যা চাইবে তাই পাবে। টাকা পয়সা সোনা গয়না দিয়ে ভরিয়ে দিব তোমার পরিবারকে, যাতে আর কখনো কোনো বড় ঘরের ছেলেকে পটাতে হবে না তোমাদের। এগুলো দিয়েই তোমাদের জীবন আয়েশে কেটে যাবে। রিনা খানের কথায় আমার অনেক খারাপ লাগলো। আমি মাথা নিচু অবস্থায়ই বললাম, উনি আমায় জোর করে এখানে রেখেছেন। আমি বা আমার পরিবার উনাকে পটানোর কোনো ধান্দা করিনি। হয়তো আমাদের এত অর্থবিত্ত নেই, তার মানে এই নয় যে আমার মা বাবা টাকার লোভে নিজের মেয়েকে ছেলেদের পিছন লেলিয়ে দেবেন। চুপ বেয়াদব মেয়ে, ছোট মুখে আবার বড় বড় কথা।
ভালো করে চিনি আমি তোমাদের মতো ছোট লোকদের। ভালো প্রপোজাল নিয়ে এসেছিলাম মানলে না তো, কিন্তু শুনে রাখো মেয়ে, আমার নানু ভাইয়ের জীবন থেকে আমি তোমায় উপড়ে ফেলবই। উনি ধমক দিয়ে কথাটা বলে ওখান থেকে চলে গেলেন। আমার চোখ দিয়ে পড়ছে অজরে জল। আমার আর আমার পরিবারকে নিয়ে এসব কথা শুনে খারাপ লাগছে। চাইলে আমিও জবাব দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই দেইনি, কারণ আমার মা বাবা আমায় বড়দের অসম্মান করতে শিখাননি। এদিকে সমস্ত ঘটনা চোখে পড়ল রোদেলার। ও তখন বারান্দার দরজার সামনেই খাড়া ছিল। আসলে ও এসেছিল নূরের সাথে কিছু গল্প করবে বলে, আর এসে এসব চোখে পড়ল ওর। রোদেলা এবার এগিয়ে গেল নূরের কাছে। ভাবি, তুমি দাদিমার কোনো প্রতিবাদ করলে না কেন? উনি কি করে এসব তোমায় বলতে পারেন? আমি ভাইয়া এলে সব বলবো। না না রোদেলা, এমনটা করো না। তোমার ভাইয়া শুনলে অনেক রাগ করবে, আর আমি চাই না আমার কারণে দাদিমা আর খানের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হোক। এত ভালো মানুষই আজকাল দেখানো ঠিক না ভাবি। আমি ভাইয়া এলে সবকিছু বলবো। দ্যাট স ফাইনাল। আরে শুনো রোদেলা, আমার কথা শুনো। রোদেলা হনহনিয়ে রুমের বাইরে চলে গেল। নুরু ওর পিছন পিছন গেল ওকে বুঝানোর জন্য। রোদেলাকে অনেক বুঝালাম, কিছুতেই বুঝছে না ও নাকি খানকে সব বলে দিবে। আর আমি জানি বিষয়টি শুনলে উনি কি করবেন। আমি যে চাই না আমাকে নিয়ে উনি কারো সাথেই কোনো সমস্যা সৃষ্টি করুক। আমি কখনোই কোনো অশান্তির কারণ হতে পারি না। এদিকে দাদিমার বলা কথাগুলোও মন থেকে যাচ্ছে না। অনেক খারাপ লাগা কাজ করছে আমার ভিতর, তাই কান্নাও আসছে অনেক। বিছানায় বসে শান্তিমতো কান্না করছিলাম, হঠাৎ দরজা দিয়ে উনি প্রবেশ করলেন। উনার উপস্থিতি টের পেয়েই আমি ঝটফট চোখ মুছে ফেললাম, কিন্তু ব্যর্থ হলাম এই ঈগলের চোখ ফাঁকি দিতে। ছুটে আসলো আমার পাশে আর পাগলপ্রায় হয়ে জিজ্ঞেস করতে শুরু করল, কোহিনূর, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে তোমায়? কে কি বলেছে? শুধু নাম বলো আমায়, বলো না কোহিনূর, কি হয়েছে? কিছু না, আসলে ওই বাড়ির কথা মনে পড়ছিল তাই। ভাবি মিথ্যে বলছে ভাইয়া, সত্যটা আমি বলছি। ঠক করে রোদেলা রুমে প্রবেশ করল আর কথাটা বলেই সে সময়ের সমস্ত ঘটনা হুবহু উপস্থাপন করল উনার সামনে। আমি ইশারা দিয়ে কত মানা করলাম, একটা কথাও শুনেনি। এবার সার টারে কে সামলায়। ক্ষণিকেই ফর্সা মুখ রক্তবর্ণ ধারণ করল। দাদিমা বলে চেঁচিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আমরা দুজনের সাথে দৌড় দিলাম। আমি উনাকে বারবার আটকাতে চাইছি, আমার কোনো কথা কানেই যেন ঢুকাচ্ছেন না। উনার চেঁচানোতে সমস্ত ঘর একত্রে এসে গেলে ক্ষণিকের মধ্যেই দাদিমাও বেরিয়ে এলেন। কি হয়েছে নানু ভাই, এভাবে ডাকছিস কেন? তুমি কোহিনূরকে কি বলেছ দাদিজান? ওহ, তো আসতে না আসতেই ছোট লোকটা সবকিছু সুর সুর করে বলে দিয়েছে। কথাটা দাদিমা আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন। কথাটা শোনার সাথে সাথে উনি শক্ত কিছু নিয়ে একদম দাদিজানের কানের সাইড বরাবর ছুঁড়ে মারলেন, যা দাদিমায়ের পিছনের দেয়ালে গিয়ে পড়ল। দাদিমা কেঁপে উঠলেন, চোখ উনার ছলছল করছে। উনি গর্জে উঠে বললেন, আজ যদি তুমি আমার দাদিজান না হয়ে অন্য কেউ হতে, তবে ফুলদানিটা কানের পাশ দিয়ে না গিয়ে ঠিক মাথা বরাবর যেত। আমার কোহিনূরকে ছোটলোক বলার অপরাধের সাজা যে মৃত্যু থেকেও ভয়াবহ হতো তোমার জন্য। কথাটা বলে উনি রাগে সবকিছু ভাঙতে শুরু করলেন। রাগটা দাদিমার উপর বার করতে পারছেন না, তাই ভারী সবকিছু দাদিমার আশপাশ দিয়ে ছুঁড়ে ফেলছেন। দাদিমা বারে বারে কেঁপে উঠছেন। উনি জোরে জোরে চেঁচাচ্ছেন, এটা ওটা ভাঙছেন। উনার এই রূপে সবাই টগবগিয়ে কাঁপছে। উনি গর্জে গর্জে বলছেন, কেন দাদু, দাদু কেন, কোনো তুমি এমন করলে? তুমি জানো না কোহিনূর আমার জন্য কি? তুমি জানো না ও আমার সব, আমার সুখ, আমার শান্তি? কেন তুমি এমন করলে? আমার মায়ের পর একমাত্র তোমাকেই আপন মেনেছিলাম আমি, কিন্তু আজ তুমিও আমার পর হয়ে গেলে। তুমি শুধুই আমার পর। আমার কোহিনূরকে তুমি ওসব বলেছ। তুমি আমার কোহিনূরকে আমার থেকে আলাদা করতে চেয়েছ। তোমাকে আমি বাঁচিয়ে রাখব না, তোমাকেও আমি মেরে ফেলব, শেষ করে দেব আমি তোমাকে। কথাটা বলে একটা ধারালো চাকু নিয়ে উনি দাদিমায়ের দিকে তেড়ে যেতে লাগলেন। সবাই হতবাক হয়ে আছে। খান যে অতিরিক্ত রাগে কাউকেই চেনেন না, যা তা করতে পারেন সবাই তা জানে। সবাই কি করবে ভেবে পাচ্ছেন না।
দাদিমা একজন কাজের লোককে জোর গলায় বললেন কিসের একটা ওষুধ ঝটফট নিয়ে আসতে। এদিকে উনি অনেক এগিয়ে গেছেন দাদিমায়ের দিকে। অঘটনটা এখন এই মুহূর্তে শুধু আমিই আটকাতে পারি তা আমার ভালোই জানা আছে, তাই আর অন্য কিছু না ভেবে আমি গিয়েই উনাকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না মি খান। যে যাই বলুক আমি কারো কথায় কখনো আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার সাথে থাকব সবসময় সারা জীবন। আপনি প্লিজ শান্ত হন। এতগুলো মিথ্যে কথা আমি উনাকে শান্ত করার জন্য বললাম, আর হয়তো তা কাজেও দিয়েছে। নূরের এভাবে ধরায় আর এসব বলায় শিশির থমকে গেল, নিমিষে শান্ত হয়ে পড়ল। হাত থেকে পড়ে গেল ওর চাকুটা। ও যেন হিংস্রতার জগৎ থেকে স্বাভাবিক জগতে ফিরে এলো। নূর এবার ওকে ছেড়ে ওর গালে হাত দিয়ে বলল, হয়েছে, আর রাগ করতে হবে না, এবার চলেন আমার সাথে। কথাটা বলে নূর শিশিরের হাত ধরে ওকে নিয়ে যেতে লাগল। শিশির শান্ত ছেলের মতো ওর সাথে যেতে শুরু করল। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে, যে শিশিরের এমন রাগ কখনো ওকে শান্ত করার ওষুধ ছাড়া ধমে না। সে রাগ আজ নূরের একটু ভালোবাসা খনিকে উধাও করে দিল। সবাই হতবাক হয়ে আছে, কারো যেন উক্ত এই ঘটনাতে বিশ্বাসই হচ্ছে না। সবার বুঝতে আর বাকি রইল না যে এখন শিশিরের রোগটাও যেমন নূর, ওর ওষুধটাও নূরই। আজ ওই মেয়ের জন্য আমার দাদুভাই আমায় মারতে এসেছিল, যে নাকি কখনো আমার কোনো কথার অবাধ্য হয় না। তবে আমিও দেখে নিব ওই মেয়েটাকে। আমার নানুভাইকে একদম বশে করে নিয়েছে। রুমে এসে উনি জেদ করা শুরু করলেন উনি আর আমাকে নিয়ে এখানে থাকবেন না। উনি আমাকে নিজের ভুতিয়া মহলে নিয়ে যাবেন, আর সেখানে নাকি আমার পুরো পরিবারকে এনে দিবেন যাতে আমি খুশি থাকি, তবুও উনি এখানে আমাকে নিয়ে থাকবেন না। উনি আমাকে নিয়ে কোনো চান্স নিতে চান না, আর কিন্তু আমি চাই না এভাবে উনাকে উনার পরিবার থেকে আলাদা করি। তাই অনেক বুঝিয়ে শুনিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের কোলেই ঘুম পাড়ালাম সকালে যাব বলে। এখন আপাতত শান্ত করলাম ষাঁড়টাকে, সকালে বুঝিয়ে যাওয়া থেকে আটকাবো নেই। অনেক পচা লোকে বলে নারীরা নাকি ছলনাময়ী হয়, আমি সেটা কখনো মানি না, কিন্তু আজ যে আমিও ছলনার আশ্রয় নিলাম। যে লোকটাকে আমি সহ্যই করতে পারি না তাকে শান্ত করতে মিথ্যে ভালোবাসা দেখালাম, এমনকি নিজের কোলে ঘুম পাড়িয়ে বসে আছি। লোকটা ঠিক বাচ্চাদের মতোই অবস্থা করে আর বাচ্চাদের মতোই ঘুমোয়। কত নিষ্পাপ লাগছে এখন একে দেখতে, কত সুন্দর করে ঘুমাচ্ছে। মুখে যে এখন কোনো হিংস্রতার ছাপ নেই। খারাপ লাগছে আমার অনেক। লোকটার সাথে ছলনা করে আমি ঠিক করিনি, কিন্তু আমার কি করার ছিল। আমি তখন উনাকে না আটকালো উনি তখন কি অঘটনটাই না ঘটিয়ে দিতেন। আর আমি জানতাম আমিই পারবো উনাকে আটকাতে, কারণ উনি আরো অনেকবার এভাবে আমায় আঁকড়ে ধরে নিজের রাগ কন্ট্রোল করেছেন, আর সেই ট্রিক আজ আমি কাজে লাগিয়েছি। সকাল সকাল উনি আমাদের কাপড় প্যাক করে নিয়েছেন। আমি অনেক বলেও উনাকে কোনো কথা শোনাতে পারছি না। কেউই উনাকে আটকিয়ে কথা মানাতে পারছে না। রিনা খান ভয়ে ভয়ে উনার কাছে মাফ চাইলে উনি উনার দিকে তাকাচ্ছেনও না। তারপর অনেক কষ্ট করে রিনা খান উনার কাছ থেকে মাফিনামাটা পেলেন, কিন্তু সেটা শর্ত অনুযায়ী। উনার শর্ত ছিল যে রিনা খান আমার কাছে মাফ চাইলে উনি উনাকে মাফ করবেন। তারপর রিনা খান না চাইতেও কত ভাবভঙ্গি নিয়ে আমার কাছে মাফ চাইতে এলেন হাত জোর করে। হাত জোরটাও উনার শর্তের মধ্যে ছিল তাই। তবে আমি সম্মান করে উনাকে মাফ চাইতে দেইনি। যাক, অবশেষে কোনোরকমে পরিস্থিতি যে সামলে গেছে সেটাই অনেক। তারপর উনি সবাইকে আবারও একটা শর্ত দিলেন যে ঘরের কেউ যাতে আমাকে ফুলের টোকাও না দেয়, কারণ আবার এমন কিছু হলে উনি ঘর ছেড়ে পড়ে যাবেন, আগে সে সদস্যকে সঠিক স্থানে পৌঁছাবেন। উনি অফিসে গেছেন, বাড়ির সবাইও এই মুহূর্তে যার যার কাজে। আমি আপন মনে বসে আছি আমাদের রুমের বারান্দার দোলনায়। তখনই কালকের সেই মহিলাটির কথা মনে পড়ল। ছবিটার কথা তো আমি বলেই গেছিলাম। ভাবলাম ছবিটা বের করে দেখি। ছবিটা এর আগেও তো আমি কোথাও যেন দেখেছিলাম। রুমে গিয়ে পার্স থেকে ছবিটা বের করলাম। অনেক ভাবার পর আমার খেয়াল হলো আমি ছবিটা উনার একটা অ্যালবামে দেখেছিলাম। অ্যালবামটা উনার আলমারিতেই আছে। আমি আলমারি খুলে অ্যালবামটা বের করলাম। ওটার উপরে বড় করে লেখা বেস্ট ডেজ অফ মাই লাইফ। এটা আমি আগেও দেখেছি একবার উনার কাপড় বাজ করতে গিয়ে চোখে পড়েছিল, তখন আজ আবারও দেখলাম নতুন করে।
ওখানে অনেক সুন্দরী একজন রমণীর সাথে একটা ছোট ছেলের ছবি। রমণীর চোখ মুখ নাক ঠিক দেখতে উনার মতো, আর রমণীর সাথের ছেলেটারও গঠন প্রকৃতি ঠিক উনারই মতো। তবে কি এটা মি খানের ছোটবেলার ছবি আর এই মহিলাটি কি উনার মা? কিন্তু তাজ্জবের কথা হলো কালকে আমি যে ছবিটা পেয়েছি ওই ছবিটা এই অ্যালবামেও আছি, কিন্তু অ্যালবামের ছেলেটা যদি উনি হয়ে থাকেন তবে এই ছেলেটাও উনি, কিন্তু ওই মহিলাটির কাছে উনার ছবি গেল কি করে? কে ছিল ওই মহিলা? মাথায় আমার অনেক প্রশ্ন ঘোরপাক খেতে শুরু করল। এদিকে মাহেরা কালকের ঘটনার পর অনেক চিন্তায় পড়ে গেছে। ও যতটা সহজ ভেবেছিল শিশিরকে নূরের মায়া থেকে বের করা ততটা সহজ নয়, তাই সে অনেক ভেবেচিন্তে বর্ষর কিছু প্ল্যান করছে। শিশির অফিস থেকে ঘরে এসেছে মাত্র, ঘরে ঢুকতে না ঢুকতেই মাহেরা এসেই ওর সামনে ঠাস করে পড়ে গেল, হয়তো ইচ্ছে করেই। আহ মরে গেলাম গো, শিশির প্লিজ তুল না আমায়। তখন আশেপাশে কেউ ছিল না, আর মাহেরা শিশিরের ছোটবেলার ফ্রেন্ড, তাই ওর সাহায্য করতে নাখোজ করল না। শিশির সরল মনে ওর দিকে হাত বাড়াল, ও হাত ধরে উঠে কি ন্যাকামই না করতে শুরু করল। আহহ শিশির, আমি না হাঁটতে পারছি না, প্লিজ আমায় একটু রুম অবধি দিয়ে আসবি। একটুতেই তোর পায়ে আবার কি হয়ে গেল? ওকে চল চল। শিশির ওকে কোলে নিল না, বরং ওর এক হাত ওর ঘাড়ের পিছন দিকে নিয়ে ওকে হাঁটতে সাহায্য করল, আর ও হাঁটতে শুরু করল ল্যাংচি দিয়ে, আর চোখে উপরে থাকা রমণীর দিকে তাকিয়ে মুচকি হাসল। উপরে থাকা রমণী আর কেউ নয়, নূর। তখন নূর সিঁড়ি দিয়ে নামতে আসছিল, তখনই শিশির আসে আর মাহেরা নূরকে দেখে এহেন কাণ্ড ঘটায় ইচ্ছে করেই। শিশির নূরকে খেয়াল না করলেও নূর ঠিকই সব খেয়াল করল। উনি মাহেরা আপুকে হাঁটতে সাহায্য করছেন, এটা তো খারাপ কিছু না, কিন্তু মাহেরা আপুর পাশে উনাকে দেখে আমার খারাপ লাগছে কেন? কারণটা আমি জানি না, কারণটা না জেনেই কোনো যেন কিছু না ভেবেই আমি চলে গেলাম উনাদের পিছন। মাহেরাকে শিশির রুমে নিয়ে বেডে বসিয়ে দিয়ে চলে আসবে তার আগেই মাহেরা বলে ওঠে, শিশির প্লিজ পায়ে একটু ওষুধ লাগিয়ে দে না, অনেক ব্যথা করছে। দেখ আমি তোর চাকর না, আর আমি এখন বিবাহিত, আমার থেকে দূরে থাকার চেষ্টা করবি। আমি চাই না কোহিনূর কোনো দিক থেকে আমায় ভুল বোঝুক। আমি চাকরদের পাঠিয়ে দিচ্ছি, যা করানোর ওদের দিয়েই করিয়ে নিস। কথাটা বলে শিশির চলে যেতে নিলে মাহেরা দেখতে পেল নূর আসছে এদিকে, কারণ দরজাটা পুরো ফাঁক করা স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই সুযোগ বুঝে ফাঁদ পাতল। আহ শিশির, আমার চোখে কিছু পড়ে গেছে, প্লিজ হেল্প কর। শিশির এবার একে হেল্প করতে গেল সরল মনেই, কিন্তু পিছন থেকে পুরো দৃশ্যটা চোখে পড়ল নূরের। ক্ষণিকেই জল গড়াতে শুরু করল নূরের চোখ দিয়ে। নূর আর সেখানে দাঁড়াল না, ছুটে চলে গেল। রুমে চলে আসলাম ছুটতে ছুটতে, চোখ দিয়ে জল গড়ানো থামছেই না, কেন তা জানি না। তবে সে ক্ষণের দৃশ্যটা চোখের সামনে থেকে যাচ্ছে না। উনি কি তখন মাহেরা আপুকে কিস করছিলেন? আর উনি যদি কিস করেও থাকেন তবে আমার কি? আমার কেন খারাপ লাগছে, কেন কান্না পাচ্ছে? আমার এসব ভাবনার মাঝে উনি রুমে প্রবেশ করলেন, আমি জটফট কান্না মুছে ফেললাম। উনার চোখকেও আজকে ফাঁকি দিতে সক্ষম হলাম আমি। উনি রোজকার মতো আমার পাশে এসে বসলেন, তারপর ব্যাগ থেকে বেলি ফুলের মালা বের করে আমার চুলে লাগিয়ে দিলেন, তারপর ব্যাগ থেকে রেশমি চুড়ি বের করে আমায় পরিয়ে দিলেন। উনি রোজই এমন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসেন, তারপর রোজকারের মতোই আমার কপালে অধর ছুঁয়ে ফ্রেশ হতে চলে গেলেন। রাত প্রায় 2টো, আমার ঘুমের কোনো খোঁজ নেই। উনি পাশেই শুয়ে আছেন আমার, আমি তাকিয়ে আছি একধানে উনার ওই ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে। চোখ দিয়ে বইছে অজস্র জল, যা কোনো বাধাই মানছে না আজ। মনে উকি দিচ্ছে হাজারো প্রশ্ন। উনি কি তখন মাহেরা আপুকে কিস করছিলেন? উনি কি আমায় ধোঁকা দিচ্ছেন? উনি কি সত্যিই শুধু আমাকে ইউজ করবেন? উনি কি আমার সাথে ভালোবাসার নাটক করছেন? কেন উনি এমন করছেন আমার সাথে? আর আমারই বা উনার এমনটা করাই কেন কষ্ট হচ্ছে? কেন ভুলতে পারছি না আমি সেই ক্ষণটাকে? কেন কষ্ট হচ্ছে আমার? কেন কান্না পাচ্ছে এত? এসব অতিরিক্ত ভাবনা ভাবতে ভাবতে উনার মুখপানে তাকানো অবস্থায় কখন ঘুমিয়ে পড়লাম আমি জানি না। পরদিন সকালে উনি অফিস চলে গেলেন। আমি একমনে বসেছিলাম বাগানের দোলনায়। কিছুই ভালো লাগছে না আমার আজ। কালকের কথাটা এখনো মাথা থেকে যায়নি। মন খারাপ নিয়ে বসেছিলাম, তখনই দোলনায় কারো উপস্থিতি অনুভব করতে পারলাম।
পাশে তাকাতেই দেখলাম মাহেরা আপু। উনি দোলনায় বসে সামনের দিকে একমনে তাকানো অবস্থাতেই বলতে লাগলেন, জানো আরোহী শিশির এমনই, মুহূর্তেই যে কারো হৃদয় কেড়ে নেয়, তার জন্য পাগলামি করে ওকেও নিজের প্রেমে পাগল করে দেয়, আর যখন নিজের মন ভরে আসে তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়, তখন সেই মানুষটার কি হাল হবে সেটা নিয়ে ও কখনো ভাবে না। জানো একসময় আমার আর ওর মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, ও আমাকে নিয়ে অনেক পাগলামি করত, কিন্তু দেখো না আজ আমায় ভুলে গেছে তোমাকে পেয়ে, কালকে অন্য কেউ আসলে তোমায়ও ভুলে যাবে। দেখো আমি এসব কথা চাইলেও তোমায় না বলতে পারতাম, কিন্তু ভাবলাম একটা মেয়ে হিসেবে তোমাকে এটা জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, যতই হোক আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি কখনো চাইতে পারি না। আচ্ছা চলি, আমার অনেক কাজ আছে। কথাটা বলে মাহেরা চলে গেল সেখান থেকে ঠোঁটের কোণে শয়তানি হাসি টানিয়ে। নূর পড়ে গেল গভীর ভাবনায়। কথাগুলো শোনার পর নূরের মনের অশান্ত ভাব আরও বেড়ে গেল। আমি মাহেরা আপুর রুমে যাচ্ছিলাম কি জানি একটা কাজে উনি মেসেজ করে ডাকলেন আমায়, কিন্তু উনার দরজা আজানো দেখে নক না করেই ঢুকে গেলাম, আর তারপর যা দেখলাম তা দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, হাত পা কাঁপতে শুরু করলো আমার রাগে, কান্না আসলো প্রচুর। সেখানে আর না দাঁড়িয়ে জোরে জোরে কান্না করতে করতে চলে গেলাম নিজের রুমে। রাতে খাবারের পর শিশিরকে মাহেরা একটা জরুরি কাজ বলে নিজের রুমে ডাকল। নিজের রুমে নিয়ে শিশিরকে কি সব ওর আজগুবি বিজনেস প্ল্যান বলতে লাগল। এক ফাঁকে নূরকেও মেসেজ করল ওর রুমে আসার জন্য খুব জলদি। শিশির ওর আজগুবি বিজনেস প্ল্যান শুনতে আগ্রহী না হয়ে যেতে নিলে ও একটু ন্যাকামো করে কিছুতে হোঁচট খেয়ে পড়ার ভান করে শিশিরের উপর পড়ে গেল। হঠাৎ এমনটা করাই শিশিরও টাল সামলাতে পারল না, বিছানায় পড়ে গেল। মাহেরা উপরে, শিশির নিচে, দুজনই মুখোমুখি, আর উক্ত সিনটা চোখ এড়াল না নূরের। শিশির তৎক্ষণাৎ মাহেরাকে উপর থেকে সরালো আর নূরের পিছন ছুটে গেল। নূর রুমে ঢুকে ফ্লোরে পড়ে অনেকটা জোর গলায় কাঁদছে। শিশির পাগলপ্রায় হয়ে ওর সামনে এসে বসল আর ওকে শান্ত করার চেষ্টা করতে শুরু করল। কোহিনূর, তুমি আমার কথা শুনে, তুমি যেমনটা দেখেছ তেমন কিছুই নয় আমাদের মাঝে, আমি শুধু তোমাকে ভালোবাসি কোহিনূর। আসলে ও এক্সিডেন্টলি আমার উপর পড়ে গেছিল আর আমি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যাই। তুমি প্লিজ আমায় ভুল বোঝো না কোহিনূর, প্লিজ কান্না বন্ধ কর। কথাটা বলে শিশির নূরকে ধরতে চাইলে নূর ওকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। ডোন্ট টাচ মি। এ স্যার কে? কি মনে করেছেন আপনি? আপনি যা বলবেন আমি সব মেনে নিব, আপনাকে বিশ্বাস করব, আর আপনি আমার বিশ্বাসের ফায়দা উঠাবেন, অন্য মেয়েদের মতো আমাকেও ব্যবহার করবেন, নিয়ে যাবেন নিজের বিছানায়, ক্যারে নিবেন আমার সর্বস্ব আর ছুঁড়ে ফেলে দিবেন আমায় রাস্তায়। কোহিনূর ওর ঠাস। শিশির ওর কথাগুলো সহ্য করতে না পেরে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। কোহিনূর আজ আর ধমল না। বেশ করেছেন, মারেন না। থেমে গেলেন কেন? কেন থেকে গেলেন? মারেন, আমায় আঘাত করেন, বন্ধ করে দেন আমার মুখ, তারপর ব্যবহার করেন আমায় নিজের ইচ্ছে মতো, যা ইচ্ছা তাই করেন। আমি তো আপনার খেলার পুতুল, খেলার জন্য এনেছেন, মন ভরলে তো ফেলে দিবেন, তবে খেলা করেন তারপর ফেলে দিন। আপনি তো তাই করতে জানেন তাই না? তবে শুনে রাখেন, দ্য গ্রেট মি। এ স্যার কে? আপনি যাই করেন আমি কখনোই আপনাকে ভালোবাসি নি আর বাসবো না। আই হেট ইউ মি। খান, আই হেট ইউ। আমি অন্যান্য ৮-১০টা মেয়ের মতো আপনার পিছন পড়ে থাকব না কখনোই। আপনি জোর করে আমার শরীর পেয়েও যেতে পারেন, তবে আমার মন কখনোই পাবেন না। এই মনে আপনাকে নিয়ে আছে শুধু ঘৃণা, শুধুই ঘৃণা, যা কখনো ভালোবাসায় পরিণত হবে না, কখনোই না, কখনোই না। আমার মনে আপনাকে নিয়ে যে সম্মানটা ছিল তাও আজ শেষ হয়ে গেল, একদম শেষ। কথাটা বলে নূর ফ্লোরে লুটে পড়ে কান্না করতে লাগল। শিশিরের কানে বাজতে শুরু করল কথাগুলো বারবার, চোখ বেয়ে জল বইতে শুরু হলো ওর, আর দাঁড়িয়ে থাকতে পারল না, সেখানে হন হন করে বেরিয়ে গেল বাড়ির বাইরে। রাত ২টা বাজে, উনার আসার কোনো খবরই নেই। তখন রাগের মাথায় একটু বেশিই বলে দিয়েছিলাম উনাকে, যা এখন উপলব্ধি করতে পারছি, আমার এত রাগ আর কখনো হয়নি। বরাবরই আমার রাগ কম, তবে তখন কেন এত রাগ হলো, এত রিয়েক্ট করলাম জানি না।
উনার সাথে এতদিন ধরে একা এক ঘরে থাকি, উনি চাইলে তো আমার সাথে অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি কখনো আমার দিকে খারাপ নজর দেননি। উনাকে দেখলে কখনো মনে হয় না যে উনি কাউকে ইউজ করতে পারেন। বড়লোকের একমাত্র ছেলে, মা ছাড়া বড় হয়েছে, একটু বিগড়ে যাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে উনি খারাপ। আমার তখন এমনটা বলা একদম ঠিক হয়নি। কোথায় গেছেন কে জানে, রাত 8টার দিকে বেরিয়েছিলেন, এখনো কোনো খবর নেই। কি যে করি, এদিকে একবার ঝড় এসেও চলে গেছে, উনার কোনো খোঁজই নেই। কত ফোন করছি, ফোন বন্ধ আসছে, না জানি কোথায় আছেন, কি করছেন। রাগের মাথায় যদি উল্টাপাল্টা কিছু করে বসেন, আমার মনে ভয় আর সংশয় বাসা বেঁধেছে অনেক। উনাকে নিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছে আমার। রোদেলা এই কাঁপুনি দেওয়া শীতের মধ্যেও শাওয়ার ছেড়ে বসে আছে এক ধ্যানে তাকিয়ে। চোখের নোনা জল ধুয়ে যাচ্ছে শাওয়ারের জলের সাথে সঙ্গ দিয়ে। চোখের সামনে ভেসে উঠছে একটু আগে হয়ে যাওয়া ঘটনা। রোদেলা আজকে আকাশের পছন্দের একটা ডিশ রান্না করে নিয়ে গেছিল হাসপাতালে, কারণ হলো আজকে আকাশ বাড়ি আসতে পারবে না, হাসপাতালে এমার্জেন্সি আছে। আর তাই রোদেলা ভাবল ওর জন্য ওর পছন্দের খাবার রান্না করে নিয়ে যাবে। রোদেলা রান্নাই শিখেছে একমাত্র আকাশের জন্য। খাবার নিয়ে হাসপাতালে গিয়ে আকাশের কেবিনে ঢুকতেই রোদেলার চোখ আটকে গেল সামনে চলা অমান্যকর দৃশ্যতে। রিয়া নিজের হাতে আকাশকে খাবার খাওয়াচ্ছিল আর আকাশও মন ভরে খাচ্ছিল। রোদেলা আর তা মেনে নিতে পারল না। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হন হন করে ভিতরে গেল আর খাবারের প্লেটটা উপড়ে ফেলে দিল রিয়ার হাত থেকে আর রিয়ার গালে বসিয়ে দিল চরম একটা। তোর সাহস কি করে হলো আমার আকাশ ভাইয়াকে নিজের হাতে খাওয়ানোর? তৎক্ষণাৎ রোদেলার গালে পড়ল আকাশের শক্ত হাতের থাপ্পড়। রোদেলা ছিটকে পড়ল ফ্লোরে। তোর সাহস কি করে হলো রোদেলা রিয়ার ওপর হাত উঠানোর? ও আমায় খাওয়াবে, ওকে আমি বলেছি খাওয়াতে। তুই এতে নাক গলাবার কে? বেহায়া মেয়ে, তোর মতো বেয়াদব মেয়ের মুখে আমার নাম শুনেও আমার ঘৃণা করে। সারাদিন এত এভয়েড করার পরও আমার পিছন ছাড়িস না। সারাদিন কুকুরের মতো পড়ে থাকিস আমার পিছন। তুই কি বুঝতে পারিস না আমার তোকে পছন্দ না, ভালোবাসি না, আমি তোকে সহ্য করতে পারি না। আমি তোকে শুধু ঘৃণা করি। তোর মতো গায়ে পড়া মেয়েকে কেই বা ভালোবাসবে, কেই বা সহ্য করবে? আমার তো তোকে একটা নষ্টা মেয়ে ছাড়া কিছুই মনে হয় না। তুই একটা নষ্টা মেয়ে, আর তোর মতো মেয়েকে আমি কখনোই ভালোবাসতে পারি না, কখনোই না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় রোদেলা। ওর কানে যেন কেউ গলন্ত সীসা ঢেলে দিয়েছেন। এর থেকে বড় অপমান ওর জন্য আর কি হতে পারে? ওর ভালোবাসার মানুষ ওকে নষ্টা বলল, আর কিছুই বলল না। রোদেলা সেখান থেকে ছুটে বেরিয়ে এলো। শাওয়ারের নিচে বসা অবস্থাতে রোদেলার সেই করুণ চাহনি দেখে বুঝাই যাচ্ছে রোদেলা এবার অনেক বড় কোনো ডিসিশন নিতে চলেছে। কলিং বেলের শব্দে ছুটে গেলাম বাইরের দিকে। মনে হয় উনি এসেছেন। দরজা খুলে তাই দেখলাম। প্রাণে প্রাণ এলো আমার, কিন্তু উনাকে দেখে মনটা খচ করে উঠল আমার। উনার হাত পা শরীরে ক্ষতের চিহ্ন। উনার দুজন গার্ড উনাকে ধরে নিয়ে এসেছে। উনার হাত দুজনের ঘাড়ের দুদিকে। উনি ভালো হয়ে দাঁড়াতেও পারছেন না। অনেক ড্রিঙ্ক করে এসেছেন। গার্ডগুলোকে বারবার বলছেন উনাকে ছেড়ে দিতে, উনি একাই সব করতে পারবেন। ওদের যথারীতি মারার চেষ্টায় আছেন। অবশেষে ওদের ছাড়িয়ে একা হাঁটতে গিয়ে পড়ে যাবেন, তখনই আমি উনাকে ধরে নেই। উনার কাপড় চোপড় পুরো ভিজা, হয়তো ঝড়ের সময় বাইরেই ছিলেন। আমি উনাকে ধরে রুমে নিয়ে বেডে শোয়ালাম। তারপর দুজন গার্ড ডেকে আনলাম উনার কাপড় চেঞ্জ করানোর জন্য। ওরা উনার কাপড় চেঞ্জ করে চলে গেল। আমি উনার পাশে গিয়ে উনার মাথায় হাত বুলিয়ে উনার গায়ে চাদর টেনে দিতে লাগলাম। তখনই আমার হাতটা ধরে উঠে বসলেন, আমাকেও বসালেন নিজের পাশে। তারপর আমায় জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলতে লাগলেন, কোহিনূর, তুমি আমায় ভুল বুঝো না লক্ষ্মীটি। বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। শুধু তোমায় ভালোবাসি। আমি শুধুই তোমার। মানুষ হাজারজনকে একসাথে মনে জায়গা দিতে পারে না। মনে জায়গা একজনেরই হয়ে থাকে, আর আমার মনে শুধু তোমারই বসবাস কোহিনূর। আমি তোমায় ভালোবাসি কোহিনূর, অনেক ভালোবাসি। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো কোহিনূর। তুমি যে আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো। কথাগুলো বলার পর উনি কেমন শান্ত হয়ে পড়লেন। আমি বুঝতে পারলাম উনি ঘুমিয়ে পড়েছেন। উনাকে আমি আবারও বালিশে শোয়ালাম। তারপর উনার শরীরে চাদর টেনে দিলাম। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নের সাথে রক্ত ফুটে আছে। সেগুলোতে ক্লিন করে ওষুধ লাগাতে লাগলাম আমি।
কেন যেন উনার ক্ষতগুলো দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। উনি এই নেশালো ঘুমের মধ্যেও বিড়বিড় করছেন। কোহিনূর, আমি শুধুই তোমার, আমাকে ছেড়ে যেও না কোহিনূর, আমি তোমাকে ছাড়া বাঁচব না। মিথ্যে কথা তো লোক সজ্ঞানে বলতেই পারে, কিন্তু নেশার ঘোরে লোক যা বলে তা তো সত্যই হয়ে থাকে। তবে উনার বলা কথাগুলো আমি মিথ্যে মানব কি করে? এমনও তো হতে পারে উনি আমায় সত্যিই ভালোবাসেন, হয়তোবা উনার জীবনে আমি আসার আগে অনেকজন ছিল, কিন্তু আমি আসার পর তো আমি উনাকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও দেখিনি। তবে কি উনি সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছেন? আর মাহেরা আপুর বলা কথাগুলো কি মিথ্যে ছিল? হতেও তো পারে মাহেরা আপু মিথ্যে বলছেন। আমিও কেমন করে সো কোল্ড হিন্দি সিরিয়ালের নায়িকাগুলোর মতো কানকথায় কান দিলাম। এমনও তো হতে পারে তখন উনি মাহেরা আপুকে কিস করেননি, হয়তো মাহেরা আপুর চোখে কিছু পড়ে গিয়েছিল আর উনি তা ক্লিন করছিলেন। আরে উনি কখনো কিছুই লুকিয়ে করেন না, যা করেন সামনাসামনি করেন, কাউকেই ভয় পান না। তবে যদি উনার কারো সাথে রিলেশন করার হতো সবার সামনে, আমার সামনে বুক ফুলিয়ে করতেন, এভাবে লুকোচুরি করতেন না। এর মানে মাহেরা আপুই এসব সাজিয়েছিল। এমন যদি না হতো তবে মাহেরা আপু তখন উনার সাথে থাকাকালীন আমাকে মেসেজ করে ডাকলেন কেন? আমি তো এত বোকা না, তবে এটা কি করে বুঝলাম না যে মেয়ে প্রথম দিন আমায় এত অপমান করল, সে মেয়ে হঠাৎ করে আমার এত আপনজন হলো কি করে? শুধু শুধু ওই শাকচুন্নির কথায় এসে আমি উনাকে কষ্ট দিলাম। না জানি কি করেছেন নিজের সাথে, কিভাবে আঘাতের চিহ্ন পড়ে আছে শরীরে, দেখে কত খারাপ লাগছে। তখন শিশির ঘর থেকে হন হন করে বেরিয়ে যায়, তারপর সোজা পাবে যায়, গিয়ে একের পর এক ড্রিঙ্ক করতে শুরু করে। বারবার নূরের বলা কথাগুলো ওর কানে বাজছিল, সহ্য করতে না পেরে একের পর এক ড্রিঙ্ক করছিল। তখনই কয়েকটা মেয়ে ওর ধার ঘেঁষতে চাইল, ও ওদের পাত্তা দিল না, বরং পিছন থেকে রিভলভার বের করে মেয়েগুলোর পায়ের দিকে শ্যুট করতে শুরু করলো। মুহূর্তেই পাপটা খালি হয়ে গেল। শিশির চেঁচিয়ে বলতে লাগলো, আমি শুধুই কোহিনূরের, আমার উপর শুধুই ওর অধিকার আছে, শুধুই ওর, ওকে আমি কোথাও যেতে দেব না আমায় ছেড়ে। কথাটা বলে ও সেখানের সবকিছু ভাঙতে শুরু করলো, নিজেকে ইচ্ছেমতো আঘাত করলো, নূরের উপর জমে থাকা রাগ নিজের উপর বার করলো। তারপর সে স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করে দুটি মদ্যের বোতল নিয়ে বেরিয়ে গেল। তখন ঝড় বইছিল আর সেই ঝড়ের মধ্যে ভিজে ভিজে রাস্তায় হেঁটে হেঁটে মদ্য পান করছিল আর বিড়বিড় করে বলছিল, কোহিনূর আমি শুধুই তোমার, কেন তুমি আমায় বুঝো না? তোমার বলা কথাগুলো যে আমার হৃদয় লেগেছে, পারছি না তার ব্যথা মেনে নিতে, পারছি না কোহিনূর। তারপর চলতে চলতে একসময় রাস্তার একপাশে পড়ে গেল মাতাল হয়ে। ওর লোক ওকে খুঁজতে গিয়ে রাস্তার পাশে পড়ন্ত অবস্থায় পেয়ে নিয়ে আসে ওকে। আমি বসে আছি উনার মাথার পাশে, জলপট্টি দিচ্ছি উনার মাথায়, অনেক জ্বর এসেছে উনার, বারবার কাঁপুনি দিয়ে উঠছেন। কেউ বাড়িতে নেই আজ, সবার হাসপাতালে, আজকে এমার্জেন্সি পড়েছে, শুধু মিষ্টি মা ছিলেন, উনাকে ডেকে আনলাম আমি। উনি এসে উনাকে চেক আপ করে উনার জন্য ওষুধ দিয়ে গেছেন আর উনার খেয়াল রাখতে বলে গেলেন। উনিও এখানে থাকতে চাইলেন, কিন্তু আমি বললাম আমি উনার খেয়াল রাখতে পারবো উনি কষ্ট না করতে। তাও উনি কিছু সময় থেকে গেলেন। উনি ঘুমের মধ্যেই বিড়বিড় করছেন বারে বারে, কোহিনূর ছেড়ে যেও না কোহিনূর। মাঝে মাঝে মা, মা বলে বলে ডাকছেন, আমার হাত ধরে আছেন শক্ত করে। আমিও কেন যেন উনাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে গেছি, বারবার আল্লাহর কাছে দোয়া করছি উনাকে সুস্থ করে দেওয়ার জন্য। উনার মুখ পানে তাকাতে তাকাতে কখন ঘুমিয়েছি কে জানে। সকাল থেকেই আমার সাথে ভালো করে কথা বলা তো দূর, বজ্জাতটা ভালো করে তাকাচ্ছেই না আমার দিকে। আমার এতে অনেক খারাপ লাগছে, জানি না কেন, আর এই মুহূর্তে জানতেও চাই না। বজ্জাতটা ঘুম থেকে উঠেই রেডি হতে শুরু করেছে অফিসের জন্য। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখতে পাও না অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার দিকে না তাকিয়েই অ্যাটিটিউড নিয়ে বলল ব্যাংটা। চোখে আমি ভালোই দেখি, কিন্তু আপনি এই অবস্থা নিয়ে অফিস যেতে পারবেন না। আমার অবস্থা ভালোই আছে, আপনাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমি আবার তুমি থেকে আপনি হলাম কবে? ব্যাংটা এমন করছে কেন? জানতাম শুধু রাগ করতে জানে, কিন্তু অভিমানও করে, কে জানতো?
ব্যানটা কত সুন্দর করে যাওয়ার জন্য রওনা দিল, আমিও ঠায় সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম উনার। কি হয়েছে, পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনাকে যেতে দিব না? দেখেন আমার অফিসে যেতে দেরি হচ্ছে। দেরি কিসের? আমি বলি দেরি কিসের? আজকে অফিসে আপনাকে যেতেই দেওয়া হবে না তো আবার দেরি কিসের? আপনি যাবেন না এটাই ফাইনাল। আমি তো যাবই। কথাটা বলে ব্যানটা আমায় আলতো ধাক্কা দিয়ে সরালে আমি ইচ্ছে করেই একটু ড্রামা করলাম। আমি এখন ভালোই জানি এর রোগটা যেমন আমি ওষুধও, আমি তাই এর ফায়দা উঠালাম। ঠং করে পড়ে গেলাম ফ্লোরে আর চিৎকার দিলাম, মাগো মরে গেলাম। যাক, দোজটা কাজে দিল। ব্যানটা পাগলপ্রায় হয়ে আমার পাশে আসলো। কোহিনূর, কি হয়েছে তোমার? কোথায় লেগেছে? তোমার কিছু হয়নি তো কোহিনূর? চলো আমি দেখছি তোমার কি হয়েছে। তারপর ব্যানটা আমায় কোলে করে বেডে নিয়ে আসলো। আমার হাত পা দেখতে শুরু করলো, কিছু হয়নি তো আবার? এই যে আশিক, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। তবে আপনি ওসব ড্রামা করছিলেন, এটা ঠিক নয়। আমি এবার চলে যাব। এবার আমার রাগ উঠে গেল, তাই সিলেটি ভাষায় গালি দিতে শুরু করলাম। উঙ্গা কুত্তা, আইজকে তোর অফিসও যাওয়া ছাড়াই লাইমু, তাফর মাঝে তাইন আবার অফিস যাইতা, কি ফাওয়ার তান, আমারে আবার আফনে কইন তাইন, তান নানি লাগি আর কি আমি। কি বললে তুমি? আবালটা কিছু না বুঝে আবালের লুকে তাকিয়ে প্রশ্ন করল ব্রজগল কুচকে। মানে আর বুঝতে হবে না, চুপচাপ এখানে বসেন, নইলে কপালে দুঃখ আছে, এমন মার দিব আপনাকে হয়তো কখনো আপনার মাও আপনাকে মারেনি এমন। চুপচাপ বসেন, আমি আসছি। কথাটা বলে আর উনার দিকে তাকালাম না, সোজা চলে গেলাম নিচে। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কিছুক্ষণ পর নূর ওর জন্য খিচুড়ি নিয়ে এলো। নিন, হা করেন। আমি খিচুড়ি খাই না, আর আমার খিদেও নেই। চুপচাপ হা করেন, নইলে এই খিচুড়িটা মাথায় ঢালব এই বলে দিলাম। শিশির চুপচাপ হা করল আর নূর ওকে খাইয়ে দিল। তারপর ওষুধও খাওয়ালো। শিশির প্রথমে খেতে চাইল না, পরে নূর জোর করেই খাওয়ালো। হয়েছে, এবার রেস্ট করেন, অফিস যাওয়া হবে না। আমি শুব না, আমার ঘুম আসছে না। আমি মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম আসবে। তুমি দিবে? আশ্চর্য হয়ে। কেন দিব না? চলেন, আসেন আমার কোলে। আমি এমন কেন করছি জানি না, কিন্তু উনার খেয়াল রাখতে ভালোই লাগছে আমার। আমি উনার মাথার নিচ থেকে বালিশ সরিয়ে উনার মাথা নিজের কোলে নিয়ে উনার মাথায় হাত বুলাতে লাগলাম। উনি আমায় বলতে লাগলেন, মায়ের পর এই প্রথম কেউ আমার উপর অধিকার খাটাতে সমর্থ হল। সত্যিই নূর, তোমার মধ্যে আলাদা একটা জাদু আছে, যা বারবার আমাকে তোমার পানে টানে। দেখো না, আমি চেয়েও তোমার উপর একটুখানি অভিমান করে থাকতে পারলাম না। কখনো কারো কথা আমি মানিনি, কিন্তু তোমার কথা কেন যেন ফেলতেও পারি না। কখনো ফেলে যেও না আমায় কোহিনূর, আমি পাগল হয়ে যাব তুমি বিহীন। আমি একটু সময় চুম থেকে বললাম, কাল রাতের জন্য সরি খান। আমি একটু বেশিই বলে ফেলেছিলাম। ইটস ওকে মাই লাভ, তোমার অধিকার আছে আমাকে যা তা বলার। কথাটা বলে উনি চট করে উঠে আমার গালে উনার ঠোঁটের আলতো পরশ দিয়ে আবার আমার কোলে শুয়ে পড়লেন, আমাকে জড়িয়ে ধরে। আমি স্ট্যাচু হয়ে রইলাম কত সময়ের জন্য উনার এহেন কাণ্ডে। উনি ঘুমিয়ে গেলেন ক্ষণিকে। আমি উনাকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসছিলাম, তখনই মাহেরা আপুর রুমের দিকে নজর গেল। দরজা আজানো ছিল, ভিতর থেকে ন্যাকা ন্যাকা কয়েকটা কথা ভেসে আসছিল কানে, তাই রুমের দিকে উকি দিলাম। আমার আবার মানুষের রুমে উকি দিয়ে উনাদের কর্মকাণ্ড দেখার বড় শখ। আমি দেখলাম মাহেরা ম্যাম কি একটা নোংরা টাইপের ড্রেস বের করেছে আলমারি থেকে আর বলছে, ইস, এই ড্রেসে আমায় একদম অ্যাটম বোমা দেখা যাবে। এ স্যারকে চোখ সরাতে পারবে না আমার থেকে, ওই কোহিনূরকে 2 মিনিটে ছুঁড়ে ফেলবে। কথাটা শুনে আগুন ধরে গেল আমার মাথায়। আমাকে সরানোর যুক্তি চলছে কি নাকি শয়তানি করে কালকে কত বড় কেলেঙ্কারি করল বজ্জাতনিটা, আজ দেখাবো মজা। বজ্জাতনিটা ওয়াশরুমে গেল হয়তো শাওয়ার নিতে, তখনই সুযোগ বুঝে আমি আমার কাজ করে শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ শুনলাম বজ্জাতনিটার চিৎকার। আবারও রুমের মধ্যে উকি দিলাম,
বজ্জাতনিটা নিজের শরীর চুলকাতে চুলকাতে বেহাল হয়ে গেছে, নোংরা ড্রেসটা চুলকাতে চুলকাতে ছিঁড়ে ছাড়ে দিয়েছে, মাগো বাবাগো বলে চুলকাচ্ছে, সারা শরীর লাল হয়ে গেছে শাকচুন্নিটার। আমি তো হাসতে হাসতে নেই, বেশ হয়েছে এসেছিল আমার সাথে পাঙ্গা নিতে। হাসতে হাসতে গেলাম রোদেলার রুমের দিকে, উদ্দেশ্য ওর সাথে আড্ডা দেওয়া। ওর রুমের দরজা আজানো দেখে ধাক্কা দিলাম, কিন্তু ভিতরের দৃশ্যটা দেখে রোদেলা বলে চিৎকার করে উঠলাম, যাতে হয়তো পুরো বাড়িটাই কেঁপে উঠেছে। হাসপাতালে রোদেলার পাশে বসে আছি আমি। রোদেলা আমায় জড়িয়ে ধরে কান্না করছে। তখন আমি রোদেলার ঘরে গিয়ে দেখি রোদেলা অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। হাত দিয়ে ওর অজস্র রক্ত গড়াচ্ছে। গড়াবে নাকি করে হাত কেটে মরার চেষ্টা করেছিল। তৎক্ষণাৎ আমার চিৎকারে সবাই সেখানে একত্রিত হয়ে যায়, তারপর ওকে হাসপাতাল আনা হয়। আর ওকে অনেক কিছু করে বাঁচিয়েও নেওয়া হয়। আমি যেতে হয়তো আরও দেরি হলে আজ রোদেলা আমাদের মাঝে থাকত না। রোদেলার জ্ঞান ফিরেছে একটু আগে, সবাই ওকে বারবার এসে সুইসাইডের কারণটা জানতে চাইলেন। কিন্তু ও কাউকেই কিছু বলল না, এমনকি কারো সাথে কথাও বলতে চাইল না। সবাইকে বলল শুধু আমায় ডেকে দিতে। এদিকে আমার স্বামী রাজা আমাকে প্রথমে আসতেই দিচ্ছিলেন না হাসপাতাল, বলে কি না সৎদের জন্য এত আদর দেখাতে নেই। বলেন তো এটা কেমন কথা? রোদেলার এই অবস্থা দেখে উনার চোখে আমি খারাপ লাগা অনুভব করতে পারলাম, কিন্তু উনি তা অনুভব করতে চান না, তাও বুঝতে বাকি রইল না আমার। কিন্তু কেন উনি রোদেলাকে আর ওর মাকে সহ্য করতে পারেন না? হয়তো বড় কোনো কারণ হবে। শুধু সৎ বলে উনার মতো মানুষ কাউকে ঘৃণা করবেন আমি তা মানতে পারছি না। যাই হোক, কত কাকুতি মিনতি, ন্যাকামো, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ব্যাংকটাকে সাথে নিয়ে আসলাম এখানে। রোদেলার সাথে দেখা করতে ওর পাশে এসে বসলে ও আমাকে ধরে কান্না করতে শুরু করলো। এই বাড়িতে আসার পর থেকে আমার সাথেই ওর আলাদা এক সখ্যতা গড়ে উঠেছে, তাই হয়তো আমাকেই সবকিছু খুলে বলল, আর কাউকে কিছু বলতে মানা করলো। জিনিসটা শুনে আমার অনেক খারাপ লাগলো। আকাশ ভাইয়াকে সবার সাথেই ভালো ব্যবহার করতে দেখেছি আমি, আর রোদেলার মতো একটা কিউট বাচ্চা মেয়ের সাথে উনি এমনটা করতে পারলেন। আমি ওর কান্না মুছে দিয়ে ওকে সান্ত্বনা দিলাম আর বললাম, আমি তোমার ভালো বন্ধু হিসেবে একটা কথাই বলতে চাই রোদেলা, মরীচিকার পিছন দৌড়ে কোনো লাভ হয় না কখনো। যে তোমার সে তোমারই থাকবে কোনো কারণ ছাড়াই, আর যে তোমার না তাকে তুমি বেঁধে ধরেও রাখতে পারবে না। আকাশ ভাইয়া যখন তোমায় ভালোইবাসে না, তবে উনার পিছন দৌড়েও কোনো লাভ হবে না তোমার, পরিণামে শুধু কষ্টই পাবে তুমি। নিজেকে শক্ত করো রোদেলা, দেখবে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না। আর আমাকে ছুঁয়ে প্রমিজ করো আজকের পর থেকে আর কখনো এমন কিছু করবে না। আমি আর কখনোই এমন কিছু করব না ভাবি। তুমি ঠিকই বলেছ, উনি যখন আমায় ভালোই বাসে না, তবে উনার পিছন ছুটে নিজের আত্মসম্মান আর নষ্ট করব না আমি। আজ থেকে আমিও নিজেকে ঘুটিয়ে নিব। তখনই আকাশ ভাইয়া রুমে প্রবেশ করলেন। আমি ইশারা করে রোদেলাকে নিজেকে শক্ত রাখার জন্য বললাম, তারপর রুম ত্যাগ করলাম। আকাশ শান্তভাবে রোদেলার পাশে এসে বসল। রোদেলা ওপর পাশে মুখ করে বসে আছে। আকাশ বলল, এমনটা কেন করলি? জানতাম তুই বেহায়া, বেয়াদব, কিন্তু এতটা ফুরবল আর বোকা হবি ভাবিনি আমি। এমনটা করার মতো কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। জীবনে এত ইমোশনাল হয়ে বাঁচা যায় না রোদেলা। রোদেলা এবার স্বাভাবিকভাবে আকাশের দিকে তাকালো আর বলল, হ্যাঁ ভাইয়া, বোকা ছিলাম বলেই এতদিন তোমার পিছন পড়েছিলাম, কিন্তু এখন আমি সত্যটা বুঝতে সক্ষম হয়েছি ভাইয়া। আর কখনোই তোমার সাথে কোনো রকম বেহায়াগিরি, বেয়াদবি করব না। তুমি এবার নিশ্চিত হয়ে থাকতে পারো, এ রোদেলা আর আসবে না আকাশের বুকে আলো হয়ে থাকতে। তুমি আজ থেকে স্বাধীন। আর হ্যাঁ, এখন তুমি আসতে পারো ভাইয়া, আমি একটু একা থাকতে চাই। কথাগুলো শুনে আকাশের মনটা কেন জানি খচ করে উঠল। যখন থেকে শুনেছে রোদেলা সুইসাইড করার চেষ্টা করেছে, তখন থেকেই ওর মনের ভিতর যেন ঝড় বইছিল। কারণটা ওর অজানাই রয়ে গেল। রোদেলার কথাগুলো শুনে কেন যেন মেনে নিতে পারল না। হন হন করে কক্ষ ত্যাগ করল। বাইরে আসতেই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে লোকটা আমায় ধরে নেয়। উনি একজন সুদর্শন ডাক্তার সাহেব ছিলেন। এক্সিডেন্টলি উনার সাথে ঠাস খেয়ে পড়তে নিলে বেচারা আমায় ধরে বাঁচালো।
কিন্তু মুহূর্তটা চোখ এড়ালো না ব্যাংটার, চট করে পাশে এসেই আমাকে টান দিয়ে নিজের কাছে নিল আর ওপর হাতে বেচারা ডাক্তারের হাতটা পিছন মুড়ে দিল। এমন অবস্থা করেছে বেচারার হাতের হয়তো হাতটা ভেঙেই গেছে। বেচারা রীতিমতো হাত ধরে কাতরাচ্ছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। ব্যাংটা পুরো হিন্দি ফিল্মের হিরোদের মতো ডায়লগ মারল। যেই আমার কোহিনূরের পাশে আসার চেষ্টা করবে তার বাঁচা আমি অসম্ভব করে তুলব। ও আমার আর ওকে ধরার অধিকারও একমাত্র আমার। কথাটা বলেই পিছন থেকে রিভলভার বার করল। কথায় কথায় রিভলভার বের করলে কেমনটা লাগে বলেন তো। কোনো মতে টেনে টুনে নিয়ে যেতে লাগলাম আমি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এত সময়ে নাক মুখ ফাটিয়ে দিত। আমি বলেই কিছু বলছে না, জানেন তো ভালোবাসে আমায়, তাই হয়তো কথাও শুনে আমার। যাক, কোনো মতে টেনে টুনে গাড়ির পাশে আনলাম আর বললাম বাড়ি যাব। এখানে থাকলে যে আজ ওই ডাক্তারের কপালে নির্ঘাত মৃত্যু আছে তা আমি ভালোই জানি। যাক, ব্যাংটা নিজের মুখ বাংলা পাঁচের মতো করে ড্রাইভও করা শুরু করল, ওই যে ডাক্তারকে মারতে দেইনি তাই। হঠাৎ ব্যাংটা গাড়ি থামিয়ে কোথায় যেন চলে গেল। আমি বসে আছি আপন মনে। তখনই হঠাৎ ইচ্ছে হলো মায়ের সাথে কথা বলি। যেই কথা সেই কাজ। ব্যাগ খুলে ফোনটা বার করব তখনই সেই ছেলেটির ছবি পড়ে যায় পার্স থেকে গাড়ির জানালা দিয়ে বাইরে। ছবিটা পার্সেই ছিল আমার। আমি গাড়ি থেকে নেমে ছবিটা উঠাবো এর আগেই একটা আধবৃদ্ধ মহিলা এসে ঝাপটে ধরে ছবিটাকে আর পাগলের মতো বলতে লাগে, আমার সোনা, আমার মানিক রতন, কোথায় চলে গিয়েছিলি তুই মাকে ছেড়ে? জানিস তোকে কত খুঁজেছে তোর এই অভাগী মা। আর কোথাও যেতে দেব না তোকে আমি। মহিলাটি পাগল বলে মনে হলো না আমার, হয়তো অতি আবেগে এমনটা করছেন। সে রাতের মহিলাটির মুখখানা অন্ধকারে ভালোমতো দেখিনি আমি। হয়তো উনিই হবেন সেই মহিলা, কিন্তু তাজ্জবের জিনিস হলো এই মহিলাটি হুবহু দেখতে মি খানের অ্যালবামের সেই মহিলাটির মতো। শুধু পার্থক্য এটা যে এই মহিলার মুখে বয়সের একটু ছাপ পড়েছে। তবে যৌবনকালে যে হুবহু উনার অ্যালবামের সেই মহিলাটির মতোই ছিলেন আমি তা ঠিকই আন্দাজ করতে পারছি। তবে এই মহিলাটির সাথে কি ওই মহিলাটির কোনো সম্পর্ক আছে? না, দুজনই একজন। তবে দুজন এক হলে এই মহিলার সাথে মি খানেরই বাকি সম্পর্ক। অ্যালবামের সেই ছেলেটা কি মি খান? মনে অনেক প্রশ্ন উকি দিতে লাগলো আমার। আমি মহিলাটিকে কিছু জিজ্ঞেস করব এর আগেই মহিলাটি আমার পিছনের দিকে তাকিয়ে কেমনটা করে উঠলেন, তারপর চুরের মতো সেখান থেকে পালিয়ে গেলেন। আমি কিছুই বুঝতে না পেরে পিছনে তাকিয়ে দেখি উনি আসছেন। হয়তো উনির মহিলাটিকে দেখতে পাননি, তবে তৎক্ষণাৎ উনার দৃষ্টি আটকে গেল সামনে চলা একটা দৃশ্যতে। উনার ড্যাবড্যাব করে তাকানো দেখে আমিও তাকালাম সেদিকে। দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা চকলেট খাচ্ছে আর নিজের গায়ে মাখছে, আর ওর মা বারবার ওকে পরিষ্কার করে দিচ্ছেন আর ওকে ভালোবাসার পরশে ভরিয়ে দিচ্ছেন। আমি দেখতে পেলাম দৃশ্যটা দেখে উনার চোখজোড়া অশ্রুসিক্ত হল। আমি উনাকেও আলতো করে ডাক দিলাম মি খান বলে। উনি তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে নিলেন। তুমি গাড়ির বাইরে কি করছো? ওই মানে এমনিতেই। আমার কথা কখনো শুনবে না তাই না? বলেছিলাম না একা একা ঘুরে না বেড়াতে, এবার চল। কথাটা বলে ব্যাংটা আমায় কোলে করে গাড়িতে বসিয়ে দিল নিয়ে। ব্যাংটা কোলে নিতে নিতে না আবার আমায় হাঁটাই ভুলিয়ে দেয়। যাক, আমাকে বসিয়ে ওপর দিক থেকে এসে নিজেও বসল, তারপর আমার পাজোড়া নিজের পায়ের উপর উঠালো আর পকেট থেকে একটা বক্স বের করে সেটা থেকে একজোড়া নুপুর বের করে আমার পায়ে পরিয়ে দিতে দিতে বলতে লাগল, আসলে হঠাৎ নুপুর জোড়ার উপর নজর পড়ল। ভাবলাম এগুলো আমার কোহিনূরের পায়েই শোভা পাবে তাই নিয়ে এলাম। তোমার ছোঁয়ায় মেতে থাকবে এগুলো সারাদিন। তাছাড়া তোমার তো আবার পালানোরও অনেক শখ, তাই পালিয়ে গেলে এগুলোর শব্দেও তোমাকে খুঁজে পেতে সুবিধা হবে। হা হা, আসলে জানো নুপুর আমার সচরাচরই অনেক পছন্দ। মা অনেক শখ করে পরত। সারাদিন মায়ের নুপুরের শব্দে মেতে থাকতাম আমি। আমার মা যে আমার আশেপাশেই থাকতে তার জানান দিত উনার সেই নুপুর জোড়া। কথাটা বলে উনি দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করলেন, তারপর আবার বলতে লাগলেন, কিন্তু এখন আবার আমার এই পায়েলগুলোর সাথে অনেক হিংসেও হচ্ছে। তুমি তো শুধুই আমার, তবে তোমার ছোঁয়া, তোমার পরশের শোভা পাওয়ার অধিকারও তো শুধু আমারই আছে। তবে সে অধিকার এগুলো কেন পাবে? আমি খেয়াল করলাম উনি কেমন ডেবিল লুক নিয়ে নুপুরগুলোর দিকেই তাকিয়ে আছেন। আমি চট করে নিজের পা নামিয়ে নিলাম। ব্যাংটা না আবার আমার পাজোড়াই কেটে দেয়। একে নিয়ে কিছু বিশ্বাস রাখা যায় না বাবা।
এমনটাও ভাবা যায় যে লোক কোনো বস্তুর সাথেও জেলাস ফিল করে, ইনি তো শুধু বস্তু কি এখন তো আমায় কোনো মেয়ে বা মহিলাদের সাথেও সহ্য করতে পারে না, এমনও কি লোক হয়, কি যে এক পাগলের পাল্লায় পড়লাম আমি, না জানি খোদা কখন এর চক্কর থেকে বাঁচাবেন আমায়, আমি তো এর থেকে বাঁচলেই পারি। রাতে রুমে ঢুকে হঠাৎ খেয়াল করলাম বারান্দার এক কোণ দিয়ে ধোঁয়া উঠছে, আমি আবার ভাবলাম আগুন টাগুন লাগলো না তো, তাই এগিয়ে গেলাম, গিয়ে দেখি উনার মুখে আগুন লেগেছে, মানে উনি সিগারেটের স্বাদ গ্রহণ করছেন। তেড়ে গিয়ে টান দিয়ে হাত থেকে ফেলে দিলাম ওটা। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই মুহূর্তে মাথায় রিভলভার দিয়ে দেশের মানচিত্র এঁকে দিত, আমার ভালোবাসে তাই এমনটা করবে না জানি, কিন্তু ভ্রুজগল ঠায় কুচকিয়ে বলল, সিগারেটটা ফেললে কেন? বেশ করেছি, এসব পচা জিনিস খেতে হবে না আপনাকে। আজকের পর থেকে যেন এটা খেতে না দেখি আমি আপনাকে। আরে ওটা আমার নেশা, ওটা কি করে ছাড়ব? আপনিই তো বলেন আমি আপনার নেশা, আর আমি নাকি সামনে থাকলে আপনার অন্য কোনো নেশা কাজ করে না, তবে এটার নেশা কেন ছাড়েন না? আমাকে দিয়ে কাজ চলে না বুঝি? আরে তুমি নামক নেশা থেকে নেশাময় কিছু না পেলে অন্য নেশা কি করে ছাড়ব বলো? কথাটা বলে উনি তৎক্ষণাৎ আমার অধরে নিজের অধর জোড়া ছুঁয়ে দিলেন। এহেন কাণ্ডে আমি থ হয়ে গেলাম, বড় ভর চোখ করে তাকিয়ে রইলাম ঠায় সামনের দিকে, লজ্জায় আর অস্বাভাবিকতায় পুরো জমে গেছি আমি। উনি আমার কানের কাছে এসে আলতো করে বললেন, যখনই সিগারেটের নেশা পাবে তখনই তোমার ঠোঁটের নেশায় মেতে উঠব, এই বলে দিলাম। কথাটা শুনে আমার প্রচুর লজ্জা হলো, রাগ আসার পরিবর্তে আপনি আসতো বজ্জাত বলে উনাকে আলতো ধাক্কা দিয়ে ওখান থেকে ছুটে আসতে নিলে উনি পিছন থেকে আমার হাত ধরে নিলেন। আমি ভয় পেয়ে গেলাম। উনি আমার ভয়ে এক বালতি জল ঢেলে বললেন, কিছুক্ষণ বসো আমার পাশে, প্রমিজ করছি কোনো প্রকার বজ্জাতি করব না। কথাটা বলে উনি গিয়ে দোলনায় বসলেন, আমিও বসলাম পাশে। উনি নিশ্চুপ হয়ে তাকিয়ে আছেন চাঁদের পানে। পিন পিন নীরবতা কাজ করছে এই মুহূর্তে আমাদের মাঝে। নীরবতা ভেঙে আমি বললাম, আপনার মা কোথায় মি খান? উনি কেন থাকেন না আমাদের সাথে? কেন চলে গেলেন উনি? আমার প্রশ্নগুলো শুনে উনি হতবাক দৃষ্টিতে তাকালেন আমার দিকে আর আমাকেই জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই জানতে চাও কোহিনূর? হ্যাঁ, আপনি জানালে কেন জানতে চাইব না? আপনি বলতে চাইলে বলতে পারেন। তারপর উনি নিজেকে কিছুটা স্বাভাবিক করে চাঁদের পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, আমার বয়স তখন 8 বছর, ভোর আপুর বয়স তখন 10, মা বাবা আমাদের অনেক ভালোবাসত, আমাদের সুখের একটা সংসার ছিল, ছোটবেলা থেকেই মায়ের সাথে সখ্যতা আমার আলাদাই ছিল, মাকেই আমি বেশি ভালোবাসতাম, মা ছাড়া কিছুই বুঝতাম না। সেদিন আমি আর আপি ড্রয়িং রুমে খেলা করছিলাম, তখনই সদর দরজা দিয়ে কোলে প্রায় 3 থেকে 4 মাসের বাচ্চা নিয়ে প্রবেশ করেন রুশানা আজম, বর্তমান মিসেস রুশানা খান, আমার মায়ের আপন ছোট বোন। দাদিজান উনাকে দেখতেই একজন চাকরকে বলেন আমাদের নিয়ে আমাদের রুমে যেতে। সেই চাকর আমাদের নিয়ে রুমে গেলেও আমি লুকিয়ে চলে আসি সে ক্ষণের ঘটনা জানার লোভে। সে বয়সে যে কোনো বিষয় জানার অনেক কৌতূহল কাজ করত আমার ভিতর। আমি ড্রয়িং রুমের দরজার পাশে লুকিয়েছিলাম। সেই লুকন্ত অবস্থায় আমি স্পষ্ট শুনতে পেলাম আমার মা বলছেন রুশানা আজমের কোলে যে বাচ্চা ওটা আমার বাবা আর রুশানা আজমের অবৈধ সন্তান। উনার সন্তানদের মানে আমার আর আপুর সৎ বোন। তখন এতটা ছোট ছিলাম যে এই অবৈধ আর সৎ শব্দের মানেও বুঝতাম না আমি, কিন্তু তখনই এই শব্দগুলো আর ওই মানুষগুলোর প্রতি অসীম ঘৃণা সৃষ্টি হয়েছিল আমার মনে। কারণ এই শব্দগুলো আর ওই মানুষগুলোর জন্যই আমার মা আজ আমার কাছে নেই। সেদিন আমার মা ঘর ছাড়ার ডিসিশন নেন, আবার বাবা একবারও আমার মাকে আটকায়নি, বরং উনাকে চরিত্রহীন উপাধি দিয়ে ঘর ছেড়ে যেতে বাধ্য করলেন। মা বিনা বাক্যে ঘর ছেড়ে চলে যেতে নিল। আমি মা মা বলে পিছন ছুটতে লাগলাম। মা একটিবারের জন্যও আমার দিকে ফিরে তাকায়নি, আমাকে পিছন দিকে আটকে নেন দাদিজান। আমি হাত পা ছুটতে থাকি আমার মাকে আটকানোর লোভে, কিন্তু পারিনি। মা চলে গেল আমাকে ছেড়ে অনেক দূরে, আর আসলো না ফিরে।
আমি আর কোথাও খুঁজে পেলাম না আমার মাকে। রোজ রাতে চিৎকার করে উঠতাম মা মা বলে, সারাদিন সদর দরজার দিকে তাকিয়ে থাকতাম এই বুঝি আমার মা চলে আসবে, কিন্তু আমার মা আর এলো না। মা চলে যাবার পরদিনই বাবা রুশানা আজমকে বিয়ে করেছিলেন। আমি বরাবরই অনেক দুষ্টু ছিলাম, কিন্তু মায়ের সাথে আমার সুন্দর শৈশবটাও চলে গেল। একঘেয়ে হতে থাকলাম আমি, কারো সাথেই কথা বলতাম না, কথায় কথায় রাগ করতে লাগলাম, অঘটন ঘটাতে শুরু করলাম, নিজেকে একা গুটিয়ে নিতে লাগলাম, আর একাই হয়ে গেলাম, নিজেকে একাই গড়ে তুললাম, কিন্তু মনের মাঝে থাকা মায়ের শূন্যতাকে কাটিয়ে উঠতে পারলাম না, আর হয়তো কখনো পারবও না। কথাটাগুলো বলে হুট করে উনি সেখান থেকে উঠে রুমে চলে গেলেন, হয়তো নিজের চোখের অবাধ্য জল লোকাতে চাইছেন আমার কাছ থেকে। তাই আমিও গেলাম উনার পিছন গিয়ে দেখি উনি বেডে উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে রয়েছেন। আমিও কি না কি ভেবে বেডের অপর পাশ দিয়ে গিয়ে উনার পাশে বসে উনার মাথায় হাত বুলালাম। তৎক্ষণাৎ উনি চট করে আমার কোলে চলে আসলেন আর আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলেন। উনার কান্নায় খারাপ লাগছে আমার খুব। আমি উনার মাথায় হাত বুলাতেই থাকলাম। উনি কেঁদে কেঁদে বেদনাদায়ক কণ্ঠে বলতে লাগলেন, আমি তোমার কাছ থেকে বেশি কিছু চাই না কোহিনূর, শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো, মায়ের মতো আমায় একা করে যাতে চলে না যাও, আমার সুখ দুঃখের সাথী হও, আমার একাকিত্বের সাথী হও। হবে না তুমি আমার সব কিছুর সাথী? বলো না কোহিনূর, আমার শুধুই তোমাকে চাই, তোমার একটু ভালোবাসা চাই আমার, তোমার এক মুঠো ভালোবাসার ছায়াতলে আমি সারা জীবন কাটিয়ে দিব কোহিনূর। তুমি কখনো ছেড়ে যেও না আমায়, কখনো যেও না, আমি যে তা মেনে নিতে পারবো না। কথাগুলো বলতে বলতে একসময় কান্নার বেগ থেমে গিয়ে উনি ঘুমিয়েই গেলেন। আমার ঘুম আসছে না, তাকিয়ে আছি উনার সেই মায়াবী মুখের দিকে, কতই নিষ্পাপ লাগছে ঘুমন্ত এই চেহারাটা, মনে হচ্ছে যেন মা হারা একটা নিষ্পাপ ছোট্ট বাচ্চা মায়ের আবদার করে ঘুমিয়ে গেছে মায়ের অপেক্ষাতেই। লোকটা যে শুধুই একটু সত্য ভালোবাসার কাঙাল, হয়তো ওর ভালোবাসা দেখানোর ধরনটা অন্যরকম, এর মানে এটা তো নয় যে লোকটা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই হিংস্র লোকটার ভিতরও যে অনুভূতি আছে, লোকটাও যে কষ্ট পায়, এই লোকটারও যে কান্না আসে, এগুলা ভাবতেও কাল্পনিক লাগছে আমার কাছে, কিন্তু এটাই সত্য। মানুষটা এমনিতেই হিংস্র হয়নি, পরিস্থিতি ওকে তা বানিয়ে দিয়েছে। উনার ভিতর জমে থাকা ঘৃণা উনাকে হিংস্র হতে বাধ্য করেছে। হয়তো একটু ভালোবাসা উনাকে সবাইকে ভালোবাসতেও শিখিয়ে দিতে পারে। উনি তো অন্ধকারাচ্ছন্ন একটা জগতে বন্দী আছেন, উনার তো শুধুই একটা সাহারার হাত চাই যে উনাকে টেনে আলোর জগতে নিয়ে আসতে পারে। হয়তো সেই সাহারা হিসেবে উনি আমাকেই নির্বাচন করেছেন, কিন্তু সত্যিই কি আমিই পারবো উনাকে সেই আধার থেকে বাইরে নিয়ে আসতে? আর আমি কি সত্যিই উনার সাহারা হতে চাই? কিন্তু কেন? কেন আমি হব উনার সাহারা? কেনই বা আমার উনার জন্য খারাপ লাগছে? আমি তো উনাকে সহ্যই করতে পারি না। উনার কষ্ট হলে তো আমার ভালো থাকার কথা, তবে আমার কেন খারাপ লাগছে? তবে এটা কি শুধু মনুষ্যত্বের খাতিরে হচ্ছে না আমি উনাকে ভালোবেসে ফেললাম? আরে না না, আমি উনাকে ভালোবাসি না আর বাসবও না কখনো। তবে কেন হচ্ছে এমন আমার সাথে? এদিকে ঘুম আসছে না আমার, তাকিয়ে আছি একধানে উনার মুখের পানে। ভালোই লাগছে উনাকে দেখতে, চোখ সরাতেই ইচ্ছে হচ্ছে না। উনার জ্বর এখনো পুরোপুরি কমেনি, এখনো উনার শরীরের উষ্ণ পরশ আমি অনুভব করতে পারছি। উনাকে বালিশে ঘুম পাড়িয়ে ভালো করে বাইরের বাতাস আসার রাস্তা আটকে দিয়েছি অনেক আগে, যাতে উনার ঠান্ডা না লাগে। গায়ের কম্বলটা ভালো করে উনার গায়ে দিয়ে উনার পাশে বসে উনার মাথায় হাত বুলাচ্ছি। ক্ষণিকে আবারও মনে পড়তে লাগলো আমার অতীতের কিছু ঘটনা। সেদিনের পর থেকে উনি আমার শ্বাস নেওয়াটাও মুশকিল করে দিয়েছিলেন। কোচিং গেলে তো উনার গার্ডগুলো সাথে থাকতই, বাড়ি এলেও শান্তি হতো না। যখনই ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতাম লক্ষ্য করতাম গার্ডগুলো রাস্তায়ই আছে। ঘরেও শান্তি ছিল না, রাতে ঘুমাতে গেলে ব্যাংকটা সাথেই থাকত। এভাবে একটা পরপুরুষের সাথে এক বিছানায় থাকতে একটা ভালো মেয়ের কখনোই ভালো লাগবে না। তাছাড়া কেউ কোনো কথাও বলতে পারত না আমার সাথে, রোজ কেউ না কেউ আহত হতো শুধু আমার জন্যই ওই ব্যাংকটার হাতে। অনেক খারাপ লাগতো আমার। আমার বন্ধুবান্ধব কাউকেই আমার সাথে কথা বলতে দিত না, আমি নাকি শুধু ওর আর আমি ও ছাড়া নাকি কারো সাথেই কথা বলবো না।
এখন সে যেই হোক, কোনো ছেলে অথবা মেয়ে। এমনকি আমার বেষ্টি কণিকাকেও কথা বলতে দিত না আমার সাথে। আমার জীবনটা পুরো তেজপাতা করে দিয়েছিল বজ্জাতটা। মাঝে মাঝে আমাকে উঠিয়ে নিজের বাড়ি নিয়ে যেত, রেস্টুরেন্টে আরও না জানি কোথায় কোথায় নিয়ে যেত। আমার পাশে বসে আমাকে নিজের বিষয়ে এটা ওটা বলতো। সবসময় আমার মন জয় করার চেষ্টা করেই যেত। কিন্তু আমি একে ভালোবাসি না। জোর করে কখনোই ভালোবাসা হয় না, তাই এর প্রতি আমার কখনো কোনো ভালোলাগা সৃষ্টি হয়নি। শুধুই ঘৃণা করতাম আমি ওকে। কোনো কিছুতে যদি আমি সায় না দিতাম, যদি এর সাথে যেতে না চাইতাম, তবে উল্টাপাল্টা কিছু না কিছু করে ঠিকই আমায় বাধ্য করত এর কথা মানতে। এই লোকটা নিজের সীমা পেরিয়ে গেছিল একদম। আমার জেবিন দুলাভাইয়ের আগের জবটা ছাড়িয়ে দিয়ে নিজের অফিসে জব দিয়েছিল। বিষয়টি জেবিন দুলাভাই আর আপি না জানলেও আমি ঠিকই জানতাম। এত বড় কোম্পানিতে জব হওয়ায় আপি দুলাভাই অনেক খুশি ছিলেন, কিন্তু আমি জানতাম লোকটার এখানেও কোনো কটুবুদ্ধি আছে। হ্যাঁ, তাই ব্যাংকটা দুলাভাইয়ের বশ হিসেবে প্রায়ই আমাদের ঘরে আসতো। প্রায় সারাদিনই আমি লোকটার নজরবন্দি থাকতাম। অনেক অসহায় মনে হচ্ছিল নিজেকে। তারপর আর কোনো পথ না পেয়ে আমি জেবিন আপিকে সব খুলে বলি। আপি সব জানার পর আর দেরি না করে আমার পরিবারকে সব খুলে বলে। আমার পরিবার কখনোই অতিরিক্ত ধনীদের পরিবারে মেয়ে বিয়ে দিবে না, কারণ উনাদের মতে ধনীরা মনের কদর বুঝে না, মানুষকে মানুষ মনে করে না। তাই আর বিষয়টি জানার পর আমার পরিবারও অসহায় হয়ে পড়েছিল, কারণ এসআরকে এর পাওয়ার সম্পর্কে সবাই অনেক ভালোভাবে জানে। ঢাকাতে নামকরা উনি। তাই আমার পরিবার সিদ্ধান্ত নিল আমাকে বাবার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ছেলেটি ইঞ্জিনিয়ার, মা বাবা নেই ওর। ছেলেটি নাকি খুব ভালো। উনারা এটাই ভাবছেন যদি লুকিয়ে বিয়ে দিয়ে দেন তবে হয়তো খান আমার পিছু ছেড়েও দিতে পারেন। আমি পড়লাম আরেক ঝামেলায়। এই সলিউশনের থেকে তো আমার উনার বন্ধি খাঁচাই ভালো মনে হচ্ছিল তখন। সেই ছেলেটার সাথে বিয়ে হলে আমি যা ইচ্ছা তা করতেও পারতাম, কিন্তু তারপরও আমার তখন খারাপ লাগছিল এটা ভেবে যে আমি অন্য কারো হয়ে যাব। আমার মনটা যেন খানেরই হতে চাইছিল। কিন্তু কি আর করার ছিল, মা বাবা একদিনের মধ্যে বিয়ে ঠিক করে নিয়েছিলেন। সিলেট গিয়েই বিয়ে। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছিল। আমরা বেরোব তখনই সামনে উনি প্রকট হলেন উনার অজস্র গার্ড সাথে নিয়ে। জিনিসটা উনার কান অবধি যে চলে গেছে। আমার পরিবারকে বেঁধে আমাকে জোর করে নিয়ে গেলেন উনি সাথে করে। তারপর উনার ভুতিয়া বাংলায় নিয়ে গিয়ে উনার রুমে আমায় বন্দী করে দিলেন লাইট অফ করে। আমি অন্ধকারে চিৎকার করতে করতে সেদিনও অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর সেখানে আমায় দুদিন উনি আটকে রাখেন। আমি পালিয়ে যাব বলে আমার হাতে হাতকড়া দিয়ে বেডের সাথে বেঁধে রেখেছিল। আমি অনেক চেষ্টা করতে থাকলেও পালাতে পারিনি। আমার আশেপাশে সবসময় অজস্র গার্ড, ডাক্তার, খাবার নিয়ে চাকরেরা থাকতো। অবশেষে ফন্দি আটলাম। অজ্ঞান হয়ে পড়ে রইছিলাম ইচ্ছে করে। ডাক্তারের অনেক চেষ্টা করে যখন আমার জ্ঞান ফিরাতে ব্যর্থ হলো, তখন ওদের স্বাভাবিকভাবে অনেক মার খেতে হলো উনার হাতে। তারপর ওদের আধমরা করে ব্যাংকটা আমায় কোলে করে হাসপাতাল নিয়ে গেল। আর আমি সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালালাম। পালানোর আগে ফোন করে বাবা মাকে বললাম ট্রেনের টিকিট কাটতে, তারপর মা বাবা তাই করলেন আর পালিয়ে গিয়ে উনাদের সাথেই সিলেট পাড়ি জমালাম আমি। তখন পালিয়ে যাওয়ার পর কেন যেন আমার মাঝে খারাপ লাগা কাজ করছিল। কিন্তু আমি কখনো আমার মনের উল্টাপাল্টা কথা আমি শুনতে চাই না। চলে গেলাম সিলেট। জানি না বজ্জাতটা কিছু আদৌ বুঝতে পেরেছে কি না। সিলেট আমরা রাতেই পৌঁছে গিয়েছিলাম। মা বাবা রাতের মধ্যেই বিয়ের সবকিছু ঠিক করে ফেলেছিলেন আর পরদিন সন্ধ্যায় বিয়ে ছিল আমার। আর বিয়ের দিনের কথা তো আপনারা সবাই জানেনই। লোকটার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই রাতটা কেটে গেল, ঘুম আসলো না। হঠাৎ কানে ভেসে এলো ফজরের আজান। উঠে নামাজ পড়ে নিলাম। যে মোনাজাতে রোজ উনার কাছ থেকে মুক্তি চাই, আজকে সেই মোনাজাতে উনার মনের শান্তি আর জীবনে অসীম সুখ চাইলাম। উনার জন্য আলাদা করে 2 রাকাত নফল নামাজ পড়লাম। জানি না এত দরদ কেন হচ্ছে উনাকে নিয়ে আমার মনে, হয়তো মনুষ্যত্বের টানে। তারপর নামাজ পড়ে শুতেই ঘুম দেখা দিল আমার চোখে।
পরদিন সকালে কলিং বেলটা বাজতেই একজন চাকর দরজা খুলল, খুলতেই সবাই দেখতে পারল সামনেই অনিল দাঁড়িয়ে। রোদেলা চট করে দৌড়ে গিয়ে অনিলকে ঝাপটে ধরল অনিল ভাইয়া বলে। রোদেলাকে রাতেই বাড়ি আনা হয়ে গেছিল। অনিল ওর একমাত্র চাচাতো ভাই। ছোটবেলায় ওর মা বাবা মারা যান গাড়ি অ্যাক্সিডেন্টে। অনিল ভোরের 2 মাস বড়, বলতে গেলে সমবয়সী। দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, একসাথে বড় হয়েছে, পড়ালেখাও করেছে, এমনকি একসাথে ডাক্তারিও জয়েন করেছিল। কিন্তু 2 বছর আগে হঠাৎ কেন যেন কাউকে কিছু না বলেই অনিল আমেরিকা চলে গিয়েছিল। আর আজ ফিরেছে। অনিলের বেস্ট ফ্রেন্ড বলতে আরও একজন ছিল, রোদেলা। অনিলের কোনো সিক্রেট রোদেলা জানে না, এটা হতেই পারে না। হয়তো ওর চলে যাওয়ার কারণও রোদেলার জানা। এদিকে অনিলকে হঠাৎ দেখে ভোরের চোখ ছলছল করে উঠল। সবাই ওকে দেখে আনন্দে বিমোহিত হয়ে উঠেছে, কিন্তু এক জোড়া চোখ মুহূর্তটা মেনে নিতে পারছে না। আর সে চোখজোড়া হচ্ছে আকাশের। আকাশের সাথে অনিলের কোনো শত্রুতা নেই, দুজনের মধ্যে অনেক ভালো ভাই আর বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু সেই ছোটবেলা থেকেই অনিলের সাথে রোদেলাকে কেন যেন সহ্য করতে পারে না আকাশ। ছেলে বলতে রোদেলা অনিলের সাথেই বেশি মিশে, আর তাই হয়তো আকাশের ওটা ভালো লাগে না। 2 বছর অনিল ছিল না, তাই আকাশের ভালোই লাগছিল, কারণ জানে না আকাশ, কিন্তু আজ অনিল ফিরে এসেছে, ওতে আকাশের খারাপ লাগছে, তার কারণও জানে না আকাশ। এছাড়া রোদেলা বাড়ি আসছে থেকে আকাশের ধারও ঘেঁষছে না, এই সত্যটাও মানতে পারছে না আকাশ। রোদেলাকে অনিলের পাশে দেখে রাগে গা জ্বলে উঠল আকাশের। বেরিয়ে যাওয়ার ভান করে অনিলকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। সবাই আকাশের যাওয়ার পানে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকালো, তারপর অনিলের আগমনে মন দিল সবাই। শিশির ফ্রেশ হয়ে দেখল ওর অফিসের কাপড়চোপড় বের করা বেডের উপর। কাপড়গুলো পরে টাই বাঁধতে গেলে নূর এসে ওটাতে ধরল। দেন আমি বেঁধে দিই। তা কফি খান নি? সেই কখন এনে রেখে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছে হয়তো। ঠিক আছে, ওটা এখন আর খেতে হবে না। আমি নাস্তা বানিয়েছি সবার জন্য, আর স্পেশালি আপনার জন্য, আপনি না খেয়ে যাবেন না এই বলে দিলাম। টাই বাঁধতে বাঁধতে কথাগুলো বলছিল নূর। শিশির অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। এটা কি সত্যিই ওর কোহিনূর? তবে কি ওর অপেক্ষার প্রহর তবে শেষ হতে চলল? শিশির আলতো করে নূরের কোমরের পিছন দিকে হোঁচকা টান দিয়ে নিজের উপর নিয়ে আসলো ওকে। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে নিজের অধরে আলতো করে চুমু কাটল নূরের কানের লতিতে। নূর শিহরিত হয়ে চোখজোড়া বন্ধ করে নিল। শিশির আলতো করে বলল, তবে কি অবশেষে নিজেকে সত্যিই মিসেস এসআরকে ভাবতে শুরু করে দিলে? ভালোবেসে ফেলেছ বুঝি এই ব্যাঙটাকে? উনি আমার এতটা কাছে যে কি করব আর বলবো ভেবে পাচ্ছি না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। মুখ দিয়ে হড়বড়িয়ে একটা কথাই বের হলো আমার, জানি না। তারপর অনুভব করতে পারলাম উনার নিঃশ্বাসের উষ্ণ ছোঁয়া আমার মুখে পড়ছে। অনুভব করতে পারলাম হয়তো উনি আমার ঠোঁটের ছোঁয়া নিতে এগিয়ে আসছেন, কিন্তু এই মুহূর্তে আমিও উনাকে আটকাতে পারছি না। কেন পারছি না? নাকি আমি উনাকে আটকাতেই চাই না, কে জানে। শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, হৃদয় স্পন্দন আমার 1000 গুণ বেড়ে গেছে। কোহিনূর চোখগুলো বন্ধ করে আছে, ভয় ওর ঠোঁটগুলো কাঁপতে শুরু করেছে। কাঁপতে থাকা নেশালো সেই অধরজোড়ার দিকে তাকাতেই শিশিরের মনে আলাদা বেশা কাজ করতে শুরু করল। এগিয়ে গেল ওর ঠোঁটের পানে, আর শুরু করল কোহিনূরের ঠোঁটের মধু পান করা। উনি আলতো করে এসে আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিলেন। আমি বরফের মতো জমে আছি, নড়ছিও না। উনাকে আটকানোর কোনো প্রচেষ্টাই করছি না, বরং উনার সাথে ক্ষণিক রেসপন্সও করছি। অন্য কোনো কিছুই কাজ করছে না এখন আমার মাথায়। প্রায় 5 মিনিট পর উনি আমায় ছেড়ে দিলেন, আর আমরা দুজনই হাঁপাতে লাগলাম। আমি আর উনার দিকে তাকালাম না, উনাকে আলতো ধাক্কা দিয়ে সেখান থেকে ছুটে চলে গেলাম। নূরের এভাবে লজ্জা রাঙা ভঙ্গিতে ছুটে চলে যাওয়ায় শিশির আলতো হাসি ফুটিয়ে তোলে ঠোঁটের কোণে। এদিকে দৃশ্যটা এড়ায় না মাহেরার চোখে। তখন শিশিরের রুমের দরজা ক্ষণিক ফাঁক করা ছিল, আর সেই ফাঁক দিয়ে মাহেরা শিশির নূরের ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে পেল। তৎক্ষণাৎ ওর চোখ জলে ভরে এলো, ছুটে গেল ওর রুমে আর সবকিছু ভাঙতে শুরু করল। ছাড়ব না আমি তোমায় কোহিনূর, তুমি আমার এসআরকে কে এভাবে কেড়ে নিতে পারো না আমার থেকে, ও শুধুই আমার।
শুধুই আমার। আমি ছুটে চলে আসলাম রোদেলার রুমে, ওয়াশরুমে এসে বারবার মুখে জল দিচ্ছি, ঠোঁটগুলো ঘষে ঘষে লাল করে দিয়েছি। এটা আমি কি করলাম? একটা ছেলেকে কিস করে বসলাম, তাও যাকে আমি ভালোই বাসি না। কোনো ছেলে আমার পাশে আসা তো কি কখনো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসও হয়নি, কাউকেই কখনো নিজের পাশে আসতে দেইনি। তবে আজকে কি করে উনাকে এভাবে কিস করতে দিলাম? পারতাম তো উনাকে আটকানোর চেষ্টা করতে। কত গভীরভাবে উনি আমার ঠোঁট ছি। এটা কি করে হয়ে গেল? আমিও লজ্জা শরমের মাথা খেয়ে কি করে রেসপন্স করতে পারলাম? কেন করলাম? হে, এটা কেন হলো? ও খোদা, এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? এ মুখ আমি কি করে কাউকে দেখাই এবার? মুখটুক আচ্ছা মতে ধুয়ে বাইরে এলাম। আসতেই সামনে দাঁড়ানো অবস্থায় পেলাম আমার সতীন হওয়ার তীব্র ইচ্ছা মনে পোষণ করা নারীকে, মানে মিস মাহেরা আপু। আমি ভালো মেয়ের মতোই জিজ্ঞেস করলাম, আপু তুমি এখানে? বজ্জাতনিটা বিনা বাক্যে আমার দিকে তেড়ে এসেই আমার গালে থাপ্পড় মেরে বসল। তুই কি মনে করিস ডাইনি তোর শরীরের মায়া দেখিয়ে এ স্যারকে কে নিজের করে নিবি? তবে তুই ভুল ভাবছিস। এ স্যারকে শুধুই তোর শরীরের মায় আছে, যা মিটে গেলে তোকে ছুঁড়ে ফেলবে। সামান্য কিস করে আকাশে উড়িস না, এসব কিস ও হয়তো কয়টা মেয়েকে করেছে ও তা নিজেও জানে না। জানি না কেন, কিন্তু কথাটা শুনে আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠল। গায়ের সর্বশক্তি দিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিলাম শয়তান্নিটাকে। আমার থাপ্পড়ের বেগ সহ্য করতে না পেরে পড়ে গেল ফ্লোরে। তারপর রাগে গিয়ে ওর চুল মুঠো করে ধরলাম। তুই আমাকে হিন্দি সিরিয়ালের অবলা বোকা নায়িকা ভেবেছিস নাকি শুনি? আরে ভুলিস না, আমি মিসেস এ স্যারকে জানি না, কিন্তু হয়তো অনেক মেয়েকেই উনি কিস করেছিলেন, হয়তো রাত যাপনও করেছিলেন, বাট কাউকেই উনি স্ত্রী বানাননি, কারণ কাউকেই উনি ভালোবাসতেন না। উনি আমাকে বিয়ে করেছেন কারণ উনি আমাকে ভালোবাসেন। সবাই মিসেস খান হননি হয়েছি আমি কারণ উনি ভালোবাসেন আমায়। শুনেছিস ভালোবাসে? আর হয়তো আমি আসার আগে উনার জীবনে অনেক মেয়ে এসেছিল, কিন্তু আমার পরে কেউ আসেনি আর আসবেও না, আর আসতে চাইলেও আমি আসতেও দিব না। কথাটা মনে রাখিস ডাইনি। আবার যদি উনার আশেপাশেও দেখি তবে হাড়গুড়া করে পাউডার বানিয়ে দিব, কথাটা যেন মনে থাকে। নায়কদের মতো ডায়লগ মেরে সেখান থেকে চলে আসলাম। এসব আমি কি করলাম? কি সব বললাম? কেন বললাম? আমি কখনোই কারো সাথে এমন ব্যবহার করিনি, কিন্তু আজকে কেন করলাম? কেন আমি উনার নামে এত পাওয়ার দেখালাম? কেন উনার স্ত্রী হবার ক্ষমতা দেখালাম? তবে কি আমি সত্যিই নিজেকে মিসেস এ স্যারকে মানতে শুরু করলাম? আরে ধুর, কি সব হচ্ছে যে আমার সাথে! শুধু হিন্দি সিরিয়ালেই দেখতাম নায়কনায়িকা নিজেদের অনুভূতি বুঝতে অক্ষম হয়, তখন ওদের কত গালি দিতাম আমিই জানি। কিন্তু আজ নিজের অবস্থাই এমন, আর আমি উনার সামনেও যাইনি। উনি অফিস যাওয়ার আগে খেতে টেবিলে আসলেন শুধুই আমার হাতের ব্রেকফাস্ট খাবেন বলে। আমি ছাড়া খাবেই না উল্লুক। গার্ডদের দিয়ে সার্চ করিয়ে আমাকে ধরিয়ে আনলো, লুকিয়েছিলাম যে আমি না পারতে এলাম। ওড়না দিয়ে বর্ষর ঘোমটা দিয়েছি, মুখে অনেক লজ্জা করছে যে আমার। ব্যাংটার দিকে তাকাতেই পারছি না। কয়েকবার আর চোখে তাকিয়ে দেখলাম আমার দিকে কি কটুদৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে ডেবিল মার্কা হাসি। সবই আমাকে লজ্জা দেওয়ার জন্য, শালা বজ্জাত। আমি ঘোমটা ঘামটা দিয়ে কোনোমতে খাবার সার্ভ করে দিলাম ভূ দৌড়। জানি না বজ্জাতটা আমার কাণ্ড দেখে হয়তো হাসছে। এদিকে নূরের এমন কাণ্ড দেখে শিশির হাসতে হাসতে নেই। এদিকে দাদিজানের রুমে অনিলকে ধরে দাদিজান কি না কান্না জুড়ে আছেন। কি দাদিজান, আমার জন্য নিজের দাদুভাই সমতুল্য ভালোবাসা দেখালে কেমন হবে বলতো? খবরদার অনিল, আর কখনো এমন কথা বলবি না। আমি যেমন তোর বাবা আর আমার ছেলের মধ্যে কখনো ভেদাভেদ করিনি, তেমন তোর আর শিশিরের মধ্যেও করি না, আর কখনো করবও না। আর কখনো এমন বলবি না। আমার এখনো মনে আছে আমি যখন নতুন বিয়ে করে এ বাড়ি আসি তখন তোর বাবা মাত্র 2 বছরের ছিল। সেই 2 বছরের বাচ্চাটা যে মা ছাড়া কতটা অসহায় ছিল তা একমাত্র সেই জানত। একটি মা কি করে পারে নিজের নারী ছেঁড়া ধনকে এভাবে ফেলে পরপুরুষের সাথে চলে যেতে? বড় ভাইয়া উনাকে অনেক ভালোবাসতেন। উনার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি, তাই হয়তো আত্মহত্যা করলেন। যাক, তারপর ওকে আমি নিজের ছেলের মতো লালন পালন করতে লাগলাম। তোর দাদুকে বলে আমরা ওকে দত্তক নিলাম। আমি আমার ছেলে আর ওর মধ্যে কখনো ভেদাভেদ করার কথা ভাবিও নি, আর তুই আজ এটা বলতে পারলি? আরে দাদিজান তুমিও না, আমি তো মজা করছিলাম। আর কখনো এমনটা করবি না এই বলে দিলাম।
আর আরেকটা কথা, এবার যখন এসেছিস তবে আর তোকে কোথাও যেতে দিব না আমি তোর বাবাকে হারিয়েছি কিন্তু তোর দূরত্ব মেনে নিব না। তুই আজ থেকে আমাদের হাসপাতাল জয়েন করছিস, আর হ্যাঁ এবার তোর বিয়ের বাদ্যটাও তো বাজাতে হবে। কথাটা শুনে রোদেলা বলল, হ্যাঁ অনিল ভাইয়া, আর কত এবার বিয়েটা করে নাও, কত মজা করব আমি তোমার বিয়েতে। তখন রুমে রোদেলা আর সাথে ভোরও ছিল। কথাটা শুনে অনিল ব্যথার্ত একটা দৃষ্টিতে ভোরের দিকে তাকালো, ভোরও অনিলের দিকে তাকালো, দুজনের চোখে চোখ পড়ল, তারপর অস্বাভাবিক হয়ে দুজনই চোখগুলো সরিয়ে নিল একে অপরের দিক থেকে। রোদেলা লক্ষ্য করল বিষয়টা, অনেক কিছুই বুঝতে পারল। অনিল মুখটা ঘুমরো করে বলল, বিয়ে শাদী নিয়ে বলো না দাদিমা, ওসবে কোনো ইন্টারেস্ট নেই আমার। এসেছি যখন তবে আমাদের হাসপাতালের সেবা করেই বাকি জীবনটা কাটিয়ে দিব, ক্ষতি কিসে তাতে? কথাটা বলে অনিল বেরিয়ে গেল রুম থেকে। ভোরের চোখ ভরে এলো জলে, ভোরও আর দাঁড়ালো না, সেখানে চলে গেল সেখান থেকে। শিশির অফিসে বসে বসে ফাইলস দেখছিল, তখনই মনে পড়ল ওর দুষ্টু পরীর কথা, সাথে সাথেই ঠোঁটের কোণে ফুটে উঠল ওর বাঁকা হাসি। তখনই কেবিনে প্রবেশ করল মাহেরা। নিশ্চয়ই নিজের বউয়ের কথা মনে করছি সে স্যারকে। কি আছে ওই কোহিনূরের মাঝে যা আমার মাঝে নেই? মাহেরা তেড়ে গিয়েই শিশিরের হাতে থাকা একটা ফাইল ছুঁড়ে ফেলল মাটিতে আর কথাগুলো বলল। শিশির তখনই ঠাস করে মাহেরার গালে একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। মাহেরা মুখ থুবড়ে পড়ল ফ্লোরে। শিশির চিৎকার করে বলে উঠল, তোর সাহস হলো কি করে নিজেকে আমার কোহিনূরের সাথে তুলনা করার? কোহিনূরের সাথে তোর কি কারোই কোনো তুলনা হয় না, আর হবেও না। কোহিনূর অতুলনীয়, কথাটা মনে রাখিস। ওকে আমি কেন ভালোবাসি জানি না, শুধু এটা জানি আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। জানি না এই ভালোবাসার সীমা আছে কি নেই, কিন্তু শুধু এটা জানি আমি শুধুই কোহিনূরের, আর কোহিনূর শুধুই আমার, আর আমার আর কোহিনূরের মধ্যে যেই আসবে তাকেই আমি শেষ করে দিব। মাহেরা গালে হাত দিয়ে উঠে দাঁড়াল, আর অগ্নিদৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে বলতে লাগল, অনেক ভালোবাসিস না এ স্যারকে, ওই কোহিনূরকে। দেখিস তুই, একদিন ওই তোর কোহিনূর তোকে ছেড়ে চলে যাবে, তুই ওকে বেঁধে ধরেও নিজের কাছে রাখতে পারবি না, কখনোই না। ও তোকে ছেড়ে চলে যাবে এ স্যারকে, দেখে নিস তুই কখনোই ওকে পাবি না, তুই কখনোই না। কথাটা বলে মাহেরা সেখান থেকে ছুটে চলে গেল। শিশির টেবিলের সবকিছু ছুঁড়ে ফেলে দিল, তারপর গর্জে বলে উঠল, কোহিনূর শুধুই আমার, আর ও সবসময় আমারই থাকবে। ও থাকতে না চাইলেও আমি ওকে জোর করে নিজের কাছে ধরে রাখব, কোথাও যেতে দিব না ওকে আমি, কোথাও না। এদিকে অনিল হাসপাতালে চলে আসলো। আজকে আসতেই একটা ইমার্জেন্সি পড়ল ওর, তাই এখানেই থাকবে ও আজ। আকাশও থাকবে আজ এখানে। অবশ্য রিয়ার আজ কোনো ইমার্জেন্সি নেই, তাই ও আজ থাকেনি। তবে আজ আকাশ রিয়াকে মোটেও মিস করছে না, বরং ওকে অন্য টান আঁকড়ে ধরেছে। এরকম যখনই আকাশের কোনো ইমার্জেন্সি পড়ে তখনই রোদেলা ওর জন্য খাবার বানিয়ে আনতো, কিন্তু আজ আর আসছে না। এমনকি সারাদিন ফোন করে করে মাথাও খেত, কিন্তু আজ ভুলেও একটা ফোন করলো না ওকে রোদেলা। জানে না কেন যেন ওর অনেক খারাপ লাগছে আজ। অবশেষে মনে হঠাৎ একটা ভালোলাগা কাজ করলো যখন দেখল রোদেলা টিফিন হাতে হাসপাতালে প্রবেশ করছে। ঠোঁটের কোণে একটা আলতো হাসি ফুটে উঠল, কিন্তু ক্ষণিকে আকাশের মনের আশা নিরাশায় পরিণত করে দিল। রোদেলা আকাশের ধার ঘেঁষে ওকে দেখেও না দেখার ভান করে অনিলের কেবিনের দিকে অগ্রসর হয়ে। আরে অনিল ভাইয়া, এটা কেমন কথা, আসতে না আসতে এমার্জেন্সির ধান্দায় পড়ে গেলে? এদিকে খাওয়া দাওয়ার কোনো চিন্তা আছে তোমার? বাড়িতে এসেও বাইরের খাবার দিয়ে পেট পুড়বে বুঝি? আমি নিজের হাতে খাবার বানিয়ে এসেছি, খেয়ে নাও। আরে তুই এত কষ্ট করতে গেলি কেন? আমার এমনিতেও খিদে নেই, খাবো না। খাবো না বললেই হলো, হা করো আমি খাইয়ে দিচ্ছি। তারপর ভোর গিয়ে ওকে জোর করে মুখে এক লোকমা খাবার গুজে দিল। অনিল হাসল ওর এমন অবস্থা দেখে। রোদেলা ওকে খাওয়াতে শুরু করল, অনিলও খাচ্ছে। এদিকে কেবিনের দরজার ফাঁক দিয়ে দৃশ্যটা চোখ এড়াচ্ছে না আকাশের। রাগে ক্ষণিকের মধ্যেই চোখটা রক্তিম বর্ণ ধারণ করল ওর। রোদেলা অনিলকে খাইয়ে আকাশের কেবিনের পাশ দিয়েই যাচ্ছিল, তখনই আকাশ খপ করে রোদেলার হাত টান দিয়ে কেবিনের ভিতর ঢুকিয়ে ওকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। আহ, কি করছো ভাইয়া, ছাড়ো আমায়, আমার লাগছে।
লাগুক তোর, ওই অনিলের জন্য তোর এত দরদ কেন উপচে পড়ে শুনি? ও বাইরের খাবার খেলে তোর কি? আমিও তো আজকে বাইরের খাবার খাবো, আমার জন্য তো এমন দরদ হচ্ছে না তোর। আমার তোমার জন্য দরদ দেখানো তোমার পছন্দ না, তাই আর ওটা আমি দেখাতে চাই না। তাছাড়া তোমার জন্য দরদ দেখানোর লোক হিসেবে তো রিয়া আপি আছেই। তুই কথার মধ্যে রিয়াকে ঢুকিয়ে তোর আর অনিলের কথায় মাটি চাপা দিতে পারবি না রোদেলা। আমি কোনো কথাই মাটি চাপা দিতে চাইছি না ভাইয়া। অনিল ভাইয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমি উনার আর আমার কথা মাটি চাপা দিব। আর এমন সম্পর্ক থাকলেও তোমার আশ্চর্য হওয়া তো বড় কথা না ভাইয়া। তোমার মতে তো আমি নষ্টা মেয়ে, আর নষ্টা মেয়ে তো যে কোনো কিছুই করতে পারে, তাই না? প্লিজ আমায় ছাড়েন, তোমার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্টও নেই। কথাটা বলে রোদেলা আকাশের কাছ থেকে নিজেকে টান দিয়ে ছাড়িয়ে চলে গেল ওখান থেকে হনহনিয়ে। আকাশ থ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল রোদেলার যাওয়ার পানে। বিশ্বাস করতে পারছে না নিজের কান আর চোখজোড়াকে। যে মেয়েটা ওর পিছন পাগল হয়ে পড়ে থাকত, ওর কথার উপর কথাই বলতো না, আজ ওই মেয়েটা ওকে এভাবে কথা শুনিয়ে চলে গেল, আর যথারীতি ইগনোরও করছে। আকাশ কেন যেন তা মেনে নিতে পারছে না। মনের ভিতর কেমন যেন একটা ঝড় বইতে শুরু হয়েছে ওর। একটু আগে মেসেঞ্জারে একটা গ্রুপে আমায় অ্যাড করা হলো। গ্রুপটার নাম গার্লফ্রেন্ডস অফ SRK। গ্রুপটাতে 160 জন মেয়ে, আর সবাই নাকি উনার গার্লফ্রেন্ড। মেয়েগুলো ওদের সাথে উনার যতগুলো ছবি ছিল প্রায় সবই এই গ্রুপের মাধ্যমে আমাকে দেখিয়েছি। এমনকি ওদের উনার সাথে চেটের স্ক্রিনশটও। সব দেখে বুঝতে পারলাম সবগুলোই আমার পুরাতন সতীন। রাগে বম হয়ে গেছি আমি। জানি না কেন ছিলাম আমি লজ্জা ফর্মে। ভেবেছিলাম উনি আসার আগেই নাক মুখ ঢেকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ব, কিন্তু তা আর কই হলো। এবার রাগী মুডে বসে আছি। আমার ভিতরে আজকাল চলা আজগুবি ফিলিংসের নাম আমার জানা নেই। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে আমার মধ্যে রাগী ফিলিংসটা কাজ করছে। এত রাগ আসার কারণও আমি জানি না, তবে শুধু এটা জানি আমার অনেক রাগ আসছে, আর এই রাগে আমি যা তা করব। নিজের ব্যাগ ট্যাগ আমি সেই কবে প্যাক করেছি। আমার বাড়ি যাবার কোনো প্লেন নেই। আমি জানি বজ্জাত যেতেও দিবে না। কিন্তু আমার এখন রাগের মুডে শয়তানটার সাথে স্বামী স্ত্রীর ঝগড়া সিন ক্রিয়েট করতে ইচ্ছে হচ্ছে, যেমনটা বউয়েরা স্বামীর পুরাতন রিলেশনের বিষয়ে জানলে করে তেমন। যেমনই দেখলাম উনি দরজা দিয়ে প্রবেশ করছেন, তেমনি আমি ব্যাগ নিয়ে যাওয়ার ঢং করলাম। আরে আমার ময়না পাখিটা কোথায় যাচ্ছে ব্যাকপ্যাক করে? ময়না পাখি নিজের বাসায় যাচ্ছে। সাহস কি করে হলো তোমার বাসায় যাওয়ার কথা বলতে? আমি বলিনি তুমি কোথায় যাবে না। তুমি সবসময় আমার সাথেই থাকবে। তোমার পরিবারের কথা মনে পড়লে সমস্যা নেই, আমি তোমার পরিবারের সবাইকে এনে দিব তোমার পাশে। হয়েছে, আর ঢং করতে হবে না। দেখলে তো মনে হয় না ভাজা মাছ উল্টিয়ে খেতে পারেন। আমি কি জানতাম আমার কপালে প্লেবয় জুটবে। লজ্জা করে না 160টা মেয়ের সাথে রিলেশন করতে? শুনেছি আরও নাকি ছিল, আর এরপরও নাকি আমি এখানে থাকব। তার মানে ওই মাহি তোমায় এসব বলেছে? আজ ওকে আর ওর 160 জনকে আমি ধুলোয় যদি মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও SRK না। হ্যাঁ, চলে যান সবার ঠ্যাং ভাঙতে। পাওয়ার দেখানো ছাড়া কি করতে জানেন আপনি? নিজে 160টার সাথে প্রেম করে বেরিয়েছে, আর এখন ধরা খেয়ে মানুষ মারতে ছুটছে। বিশ্বাস করো লক্ষ্মীটি, আমি শুধু তোমায় ভালোবাসি। আরে আমার 160 জনের সাথে রিলেশন ছিল আমি মানছি, কিন্তু ওদের কাউকেই তো বিয়ে করিনি আমি, বা বিয়ের আশাও দেইনি। আমি বিয়ে তোমায় করেছি কারণ তোমাকে ভালোবাসি আমি। ভালোবাসি? কে শিখায় আপনাকে এসব ফাজলামো ভাষা? বিশ্বাস করি না আপনার ওই ফালতু ভালোবাসার কথায়। চলে যাব আমি আপনাকে ছেড়ে। কোহিনূর, আরেকবার যদি চলে যাবার কথা বলেছ তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, এবার ধমক দেন আমায়, মারেন আমায়। আমি তো বেচারি মেয়ে, কিছুই করতে পারবো না। যত ইচ্ছা জোর চালান আমার উপর, মারেন আমায়, ধমক দেন আর নিজের দোষ চাপা দিয়ে দেন। দিলাম কান্না জুড়ে। ব্যাঙটা একদম আমার কাবুতে চলে এসেছে। আমি হাত দিয়ে মুখ ঢেকে কান্নার ভান করছি, আর ব্যাঙটা এটা ওটা বলে আমার কান্না থামানোর চেষ্টা করছে। নিজেকে নির্দোষ প্রমাণ করছে। আমাকে থামাতে না পেরে নিজের সাজা হিসেবে উঠবস করছে। আমি হাতের ফাঁক দিয়ে এসব দেখছি আর মনে মনে মজা লুটছি। ভাবা যায় এই মাফিয়া কিংটাও আমার কাছে জব্দ। এত রাগী লোকটাও যে কারো কাছে এভাবে জব্দ হতে পারে আমার জানা ছিল না।
আমার কেন যেন এটা বিশ্বাস আছে যে উনার জীবনে আগে অনেক মেয়ে থাকলেও এখন আর কেউ আসবে না, আর উনার এই তিক্ত অতীতও আমি মেনে নিয়েছি। উনার অতীতে অনেক মেয়ে ছিল, কথাটা ভাবলে অনেক খারাপ লাগে আমার, কিন্তু এটা ভেবে ভালো লাগা কাজ করে যে উনার বর্তমান আর ভবিষ্যতে শুধু আমি আছি। জানি না এসব অনুভূতি কেন হচ্ছে আমার, কিন্তু অনুভূতিটা অনুভব করে ভালোই লাগছে আমার। কিন্তু তারপরও শুধু শুধু উনার সাথে একটি দুষ্টামি করার ইচ্ছে হলো, তাই এমন করলাম আমি। এখনও আমার নাটক জারি আছে। একবারও তাকাইনি ব্যাংটার দিকে, বিছানায় একধার হয়ে শুয়ে আছি। ব্যাংটা এখনও আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে এটা ওটা বলে। এই লোকটা আর যাই হোক, রাগ ভাঙানোর ক্ষেত্রে একদম কাঁচা, হয়তো শুধু রাগ দেখানোই শিখেছে জীবনে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমি কারো কোলে শুয়ে, লোকটা আর কেউ নয়, স্বয়ং আমার স্বামী মশাই। উনি একটা স্টেজের বড় চেয়ারে বসে আছেন আর আমি উনার কোলে। সামনে তাকাতেই দেখি একটা খুব বর্ষর মাঠ, আর মাঠের মাঝে অসংখ্য মেয়ে, সবগুলোই অসম্ভব সুন্দরী। এদের কাছে নিজেকে অনেক ফিকে লাগলো আমার। সবার হাতে বড় বড় চকলেট, আর চকলেটের সাথে চিরকুটও এক একটা, কিন্তু কারো মুখে হাসি নেই। আমি উনার কোল থেকে নেমে সেই কবে উনার পাশের চেয়ারে বসেছি। উনি বলেছেন বসতে, তাই মেয়েগুলো এক এক করে আমার কাছে এসে চকলেটগুলো দিয়ে দিয়ে যাচ্ছে আর বলছে আজ থেকে এসআরকে ওদের ভাই হয়। সব চিরকুটেই লিখা হ্যাপি চকলেট ডে। ভাবি, আমি কিছুই বুঝতে পারছি না। অবশেষে সবার দেওয়া শেষ হলে উনি আমায় বলতে লাগলেন, আসলে এসব রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে আমি মানি না ময়না। আমি তো তোমাকে সারা বছরই সমান ভালোবাসবো, তবে একদিন আলাদা করে কেন পালন করব? কিন্তু ভাবলাম তোমার মনে আমাকে নিয়ে থাকা সব ডাউট ক্লিয়ার করে দিই। আর যেহেতু আজকে চকলেট ডে, সেহেতু ভাবলাম চকলেট দিয়েই জীবনের অসুন্দরতাকে পিছনে ফেলে সুন্দরতাকে স্বাগতম জানাই। ওই যে মেয়েগুলো দেখছো, ওগুলো সব আমার এক্স। দেখো, সবাইকে হাতে কলমে আমি আমার বোন আর তোমার ননদ বানিয়ে দিলাম। এবার তুমি খুশি তো? সব মেয়েরা জোরে বলে উঠল, প্লিজ আপি, তুমি বলো তুমি অনেক খুশি। বুঝতে পারলাম মেয়েগুলো অনেক নারাজ হয়ে আমাকে খুশি হওয়ার কথা বলছে। না জানি ব্যাংকটা এদের কি দোষ দিয়েছে, এটা আমি নিশ্চিত। অবশ্য ভালোভাবে মেয়েগুলো এর কথায় আসেনি। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করলাম, মানে মাথা নাড়িয়ে বুঝালাম আমি খুশি। এটা না করলে হয়তো বেচারিদের কপালে কষ্ট ছিল। যাক, তারপর উনি সেখান থেকে আমাকে কোলে করে উঠিয়ে নিয়ে আসতে লাগলেন সবার সামনে। সব মেয়েরা ছলছল চোখে তাকিয়ে আছে আমার পানে। একটু হলেও কষ্ট হলো বেচারিদের জন্য, কিন্তু আমার আর কি করার আছে? উনি তো আর সবার হতে পারবেন না, আর আমিও চাই না উনি সবার হন। সবার কি উনি কারোই হন, এটা আমি এই মুহূর্তে চাই না, হয়তো কখনোই চাইব না। মাহেরা আর ওর মা বাবা ব্যাগ প্যাক করে নিয়েছে। ওদের এহেন কাণ্ডে রুশানা খান হতবাক। এসব কি করছো তোমরা? ব্যাগ প্যাক করে কোথায় যাচ্ছ? উনার জবাব দিলেন মাহেরার বাবা, আমরা চলে যাচ্ছি খালাজান। আপনি আমাদের এনেছিলেন শিশিরের সাথে আমার মেয়ের বিয়ে দিবেন বলে, কিন্তু এখানে আমার মেয়ে অপমান ছাড়া আর কি পাচ্ছে? তাছাড়া শিশির ওই ছোটলোক মেয়ের ধান্দা ছাড়বে বলে আমার মনে হয় না। এবার মাহেরা বলল, হ্যাঁ দাদি যান, আর না, এবার আমার চলে যাওয়াই বেটার। এভাবে হার মানলে হবে না মাহেরা। আমি বেঁচে থাকতো কখনোই ওই রাস্তার সস্তা মেয়ে জিততে পারবে না। তোমরা কোথাও যাবে না। শিশিরের বিয়ে মাহেরার সাথেই হবে। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও ভাঙে না। কথাটা বলে দাদিজান ঠোঁটের কোণে শয়তানি হাসি টাঙ্গালেন। অনেক ভোরে বাড়ি ফিরেছে অনিল। নিজের রুমের বেকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছিল, তখনই অনুভব করল পাশে কারো উপস্থিতি। তাকিয়ে দেখল ভোর। আবারও চোখ সরিয়ে স্বাভাবিকভাবে সামনের দৃশ্যতে মনোনিবেশ করল আকাশ। ভোর নরম কণ্ঠে বলল, এবার জীবনটা গুছিয়ে নে অনিল, আর কত এভাবে নিজেকে কষ্ট দিবি? অনিল স্বাভাবিক স্বরে উত্তর দিল, তুই তো নিজের জীবন ভালোই গুছিয়ে নিয়েছি, সেটাই বড়। আমারটা না ভাবলেও হবে তোর। তা শুনেছি তুই নাকি মা হতে চলেছিস। ভালোই লাগলো বিষয়টা শুনে। ভাবছি বাকি জীবনটা তোর বাচ্চাদের সাথে খেলা করেই কাটিয়ে দিব। এমনভাবে কেন বলছিস অনিল? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হতে পারে? জীবনটা একবার চাইলেও স্বাভাবিকভাবে শুরু করে দিতেই পারবি। চেষ্টা করে দেখ। নিজেই অস্বাভাবিক হয়ে আছি, আর জীবন স্বাভাবিক করে কি লাভ বল? আমার কাজ আছে, আমি এবার চলি কেমন? কথাটা বলে অনিল আর সেখানে দাঁড়ালো না, চলে গেল বেরিয়ে।
ভোর অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। রোদেলা ছাদের এক কোণে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল আর ডান্স করছিল। তখনই ছাদে আসলো আকাশ, হয়তো রোদেলারই খোঁজে। এসে দেখল ও ডান্স করছে আপন মনে। আকাশের চোখ আটকে গেল রোদেলার উপর। হালকা বাতাস বইছিল, তখন সে বাতাসে দুলছিল রোদেলার সিল্কি চুলগুলো। মুখে একফালি হাসি, হেসে হেসেই ডান্স করছে রোদেলা। ওকে দেখে আকাশ একপ্রকার ঘোরেই চলে গেছে, চোখ ফিরাতেই পারছে না। হঠাৎ রোদেলার চোখ গেল আকাশের উপর, ওর সাথে সাথে ডান্স বন্ধ করে নিল। আকাশ এখনো অপলকে তাকিয়ে আছে ওর দিকে। রোদেলা এবার ওর দিকে তেড়ে এসে ওর সামনে তুড়ি বাজালো, যার ফলে আকাশের ধ্যান ভাঙল। কি হয়েছে ভাইয়া, তুমি এখানে কি করছো? তোকে খুঁজছিলাম। ওই আসলে আজকে আমি ছুটি নিয়েছি, তাই ভাবছিলাম তোকে নিয়ে কোথাও বাইরে যাই। যাবি তুই? সরি ভাইয়া, বাট আমি তোমার সাথে বাইরে কোথাও যেতে ইচ্ছুক নয়। দেখি সরো, আমার আরও অনেক কাজ আছে। কথাটা বলে রোদেলা চলে যেতে নিলে আকাশ বলে উঠে, রিয়ার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই রোদেলা, ও আমার জাস্ট ফ্রেন্ড। কথাটা শুনে রোদেলা থমকে দাঁড়ায়, তারপর পিছন মোড়ে আকাশের পানে তাকিয়ে স্বাভাবিক স্বরেই বলে, রিয়ার সাথে তোমার কি সম্পর্ক আছে বা কোনো সম্পর্কই নেই এটা জেনে আমার কি লাভ ভাইয়া? তোমার লাইফ তুমি যা ইচ্ছা করতে পারো, তাতে আমার কি? কথাটা বলে চলে গেল রোদেলা। আকাশের মনটা খচ করে উঠল। এদিকে রোদেলা নিজেকে শক্ত করে চলে আসলো রুমে এসে দরজা লাগিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে চোখের অবাধ্য জলগুলো বইতে দিল। একটু কেঁদে চোখের জল মুছে নিজেকে আবারও গুটিয়ে নিতে লাগল। নো রোদেলা, তুই দুর্বল হয়ে পড়লে চলবে না। আকাশ ভাইয়া যখন তোকে ভালোই বাসে না, তুইও উনার প্রতি আর দুর্বল হয়ে থাকতে পারবি না। উনি যেমন নিজের জীবনে খুশি, তোকে নিজের জীবনে খুশি থাকতে হবে। উনার মিছে কথার ছলে তোর আশা ঠিক হবে না রোদেলা, কখনোই না। নূর বাগানের এক কোণে দাঁড়িয়ে ছিল, তখনই অনুভব করতে পারল কেউ একজন ওকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টায় আছে। তখনই পিছন মুড়ে থাপ্পড় বসিয়ে দিবে লোকটার গালে, তার আগেই লোকটা নূরের হাত ধরে নেয়। লোকটা আর কেউ নয়, ভোরের স্বামী অভ্র। দেখেন, ছাড়েন আমার হাত, নয়তো ভালো হবে না। কি লক্ষ্মীটি, আমি পাশে আসলেই এমন করো কেন? ওই শিশির তো জোর করে তোমায় বউ বানিয়ে রেখেছে, রোজ রাতে তোমার পাশে আসে, কত মজাই না করে তোমায় নিয়ে। ওকে তো আটকাও না, আর আমি পাশে আসলেই সমস্যা, একদিন আমাকেও পাশে টানলে পারো। কথাটা শোনার পরপরই টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল নূর অভ্রের গালে। আর একবার যদি ওই মুখে আমায় নিয়ে নোংরা কথা বের করেছিস, তবে আমি ভুলে যাব তুই ভোর আপির স্বামী, ইউ রাবিশ। আগেও একবার থাপ্পড় দিয়েছিলি, তার পরিণাম আমি ভালো করিনি, আজও মারলি, এর পরিণামও কিন্তু ভালো হবে না। যা করার তা করে নিস। এই আরোহী কখনো তোকে ভয় পায়নি, আর পাবেও না। কথাটা বলে নূর হনহন করে জায়গা ত্যাগ করল। অভ্র অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নূরের যাওয়ার পানে। এদিকে শায়লা খান মনে মনে অনেক বড় ফন্দি এঁটে নিয়েছেন। আজকে সবাই বাড়িতে আছে আর আজকেই খেলা জমবে ভালো, এটা ভেবে ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি টাঙ্গালো বুড়িটা। রাত বাজে সবে 10টা। বজ্জাত অভ্রটার হুমকি মনে পড়ছে বারে বারে, না জানি কি করবে। ওর সামনে সাহস দেখালে ভয়টা আমার বরাবরই করছে। এদিকে আজকে উনার অনেক কাজ, উনি ফোন করে বলেছেন উনি নাকি রাত 12টার দিকে ফিরবেন। সারাদিনই একটু পরপর ব্যাংকটা ফোন দেয়। আমার আজকাল কি হয়েছে কে জানে, ফোনটা হাত থেকেই রাখি না, কখন জানি উনি ফোন দিয়ে বসেন। কেন যেন উনার সাথে কথা বলতে ভালোই লাগে। হাজার কাজ থাকলেও আধ ঘন্টার মাথায় একবার করে হলেও ফোন করে। এই একটু আগেই কথা হয়েছে। কেন যেন উনাকে মিস করছি কে জানে। এখন প্রায় উনাকে মিস করি যখনই উনি বাড়ি থাকেন না। একটু আগেই খেয়ে এলাম, কিন্তু খাওয়ার পর থেকেই কেমন জানি ঘুম ঘুম করছে আমার অনেক। এমনটা অন্যদিন করে না, রাত 12টার আগে কখনো আমার ঘুম আসেই না, তবে আজ কেন আসছে কে জানে। ঘুমের অলসতায় বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম, ক্ষণিকে চোখের পাতায় ঘুম ধরা দিল। শিশির অনেক হাসি মুখে আসছিল রুমের পানে। কোহিনূরের জন্য আজকে বেলিফুল আর কানের দুল এনেছিল। রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই যে দৃশ্যটা ওর চোখে পড়ল, তারপর ওর মাথা আর ঠিক থাকল না। চোখে ক্ষণিকে জমা হলো হিংস্রতা। কি করে মেনেই বা নিবে শিশির?
ওর প্রিয়তমা, ওর কোহিনূরের ঠিক পাশে শুয়ে আছে একজন অজ্ঞাত যুবক। টান দিয়ে বের করল রিভলভার আর লোকটির একদম প্যাট বরাবর শ্যুট করল। গুলির আওয়াজে নূর হকচকিয়ে উঠে বসল ঘুম থেকে। সমস্ত বাড়ির লোক এক হলো মুহূর্তেই। শিশির এগিয়ে গিয়ে আরও দুটি গুলি করল লোকটাকে হাত আর পা বরাবর। তারপর লোকটিকে মারতে লাগল। লোকটি এত সময়ে কাতরাতে কাতরাতে অচেতন হয়ে গেছে। শিশির তাও ওই অচেতন লোকটিকে মারছে আর বলছে, তোর সাহস কি করে হলো আমার কোহিনূরের পাশে আসার? কে তোকে এই সাহস দিয়েছে বল? কে তোকে সাহস দিয়েছে? নূর কিছুই বুঝতে পারছে না। ও চোখ খুলে ভালো করে এখনো তাকাতেও পারছে না, এত ঘুম পাচ্ছে ওর। তাও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এদিকে শায়লা খানের ইশারাতে শিশিরের কথার আলকে মাহেরা বলে ওঠে, কে কে আর সাহস দিবে শিশির? তোর ওই বউই দিয়েছে। ছি, আমি কখনো ভাবিও নি যে নূর এমনটা করবে। তর মতো এত ভালো স্বামী পেয়েও পরপুরুষের সাথে রাত রঙিন করতে যাবে কে জানত? রাস্তার মেয়েরা রাস্তাই মানায় ভালো, এদের মাথায় উঠাতে নেই। দেখলি তো, দেখিয়ে দিল ফকিন্নিটা নিজের আসল রূপ। মাহেরা আপির কথায় আমার অনেক খারাপ লাগল। চোখ বেয়ে জল বইতে শুরু হলো আমার। আমি যে এসবের কিছুই জানি না। এদিকে আপি কথাটা বলতে দেরি হলো, উনার হাতের শক্ত থাপ্পড় খেতে দেরি হলো না মাহেরা আপির। তারপর রিভলভার দিয়ে মাহেরা আপির পা বরাবর একটা গুলি করলেন উনি। আপি ফ্লোরে পড়ে কাতরাতে লাগল। তারপর উনি মাহেরা আপির পায়ের গুলির সেই ক্ষতস্থানে নিজের পায়ে চেপে ধরলেন। আপি ব্যথায় জোরে জোরে চিৎকার করতে লাগল আর উনি গর্জে উঠে বলতে লাগলেন, কি মনে করেছিস তুই, তোরা এসব প্লেন করবি আর আমি আমার কোহিনূরকে অবিশ্বাস করব? আরে আমি ভালোবাসি ওকে, আর যতটা ভালোবাসি ততটাই বিশ্বাস করি। আমার ভালোবাসা ঠুনকো নয় যে একটু বাতাসে উড়ে যাবে। বিশ্বাস করি আমি ওকে। শুনেছিস বিশ্বাস করি। আমার কোহিনূর কেমন তা আমি ভালো করেই জানি। আমার চোখে কেউ ধুলো দিয়ে আমার ভালোবাসা আর বিশ্বাস নষ্ট করে দিবে তা আমি কখনোই হতে দিব না। আমি জানি আমার কোহিনূর কখনোই আমাকে ধোঁকা দিবে না। আর যদি দেয়ও আই ডোন্ট কেয়ার। বলেছি না, কোহিনূর শুধুই আমার। এখন ও নিজের ইচ্ছেতে থাকুক আর নয়তো অনিচ্ছাতেই। ও যদি অন্য কারো হয়ে যেতে চায়ও তবেও আমি তা হতে দিব না। কোহিনূর শুধুই আমার। এখন এই যে অবস্থাতেই থাকুক আমার হয়েই থাকবে। তাই বলে তুই ওই মেয়ের নষ্টামি অদেখা করবি দাদুভাই? কথাটা বলতেই শিশির রিভলভার শায়লা খানের দিকে করে ওটা চালিয়েই দিবে, এর আগেই রুশানা খান গিয়ে ওর হাত উপরে উঠিয়ে দেন আর গুলিটা উপরের দিকে যায়। শিশির সাথে সাথে রুশানা খানকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, তখনই নূর উনাকে পড়া থেকে আটকায়। শিশির পুরো রিভলভারটাই শায়লা খানের দিকে ছুঁড়ে মারে। শায়লা খান প্রাণ বাঁচাতে সরে যান আর রিভলভারটা উনার পিছনের দেয়ালে গিয়ে আছড়ে পড়ে। শায়লা খানসহ ওখানের সবাই তখন ভীতু পর্যায়ের চরম সীমায় পৌঁছে গেছে। শিশির গর্জে গর্জে বলছে, তোর সাহস কি করে হলো দাদি? কি করে হলো আমার কোহিনূরকে এসব বলার? তোদের আমি বলিনি আমার কোহিনূরকে কখনো কিছু না বলতে? বলিনি? বুঝেছি তোরা সবাই আমার কোহিনূরকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস, তাই না? এটাই তো। এজন্যই এসব ঘটনা সাজিয়েছিস তোরা, বল যাতে আমি আমার কোহিনূরকে ঘৃণা করি, তাই না? তবে শুনে রাখো সবে, কোহিনূর এই বুকের মধ্যে থাকে। আর একে ঘৃণা আর অবিশ্বাস করতে হলে আমাকে এই বুক ছিঁড়ে ফেলতে হবে, ক্ষতবিক্ষত করে দিতে হবে নিজেকে, কারণ একে ভালোবাসি আমি। ও শুধুই আমার। আর তোরা আমার কোহিনূরকে আমার থেকে দূর করার চেষ্টা করেছিস, আমি কাউকেই বাঁচিয়ে রাখব না। কাউকেই না, সবাইকে মেরে ফেলব আমি, সবাইকে। কথাটা বলে শিশির রিভলভারটা শিশির তেড়ে গিয়ে রিভলভারটা উঠালো আর আবারও তাক করল দাদিজানের দিকে। আকাশ অনিলকে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওরা বলিষ্ঠ হলেও শিশির ওদের থেকেও বলিষ্ঠ। শিশিরকে আটকাতে এসে ওদেরও মার খেতে হচ্ছে শিশিরের হাতে। উনি যে পরিমাণ ক্ষেপে আছেন, আজ মনে হয় এরা সবার লাশ না দেখে শান্ত হবেন না। উনাকে যে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ শান্ত করতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারলাম আমি ছুটে এসে জড়িয়ে ধরলাম উনাকে আর সবাইকে বললাম, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। রোদেলা, তুমি সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যাও, আর হ্যাঁ, বেরিয়ে গিয়ে রুমটা পিছন থেকে লক করে দিও। রোদেলা তাই করল। ওই অজ্ঞাত লোকটাকেও নিয়ে গেলেন আকাশ আর অনিল ভাইয়া।
এদিকে উনাকে কোনো মতে আটকানো যাচ্ছে না, দরজায় জোরে জোরে লাথি মারছেন আর চিৎকার করে করে বলছেন, তোরা দরজা খোল, আজ আমি এক একটার লাশ দেখব। এমনভাবে দরজায় লাথি মারছেন যে যখন তখন দরজা ভেঙে চৌচির হবে আর তারপর ঘটবে অঘটন, যা আমি একদম চাই না। কত কিছু বলছি আমি উনাকে আটকানোর জন্য, উনার কানে যেন আমার কোনো কথাই যাচ্ছে না। উনাকে আমি কি করে আটকাবো, কোনো কিছুই মাথায় আসছে না। শুধু এটা জানি এই সাইক্লোনটাকে আমিই থামাতে পারবো। তাই আর এদিক ওদিক না ভেবে নিজের পাজরা উঁচু করে এক হাত দিয়ে উনার কাঁধে ধরলাম আর আরেক হাতে উনার মাথার পিছনের চুল আঁকড়ে ধরলাম আর উনার অধরে নিজের অধর জমিয়ে দিলাম। মিনিট খানিক এমনই ছিলাম, তারপর উনাকে ছেড়ে দিলাম। এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, লজ্জায় উনার দিকে তাকাতেও পারছি না। উনাকে শান্ত করার জন্য এটা আমি কি করে বসলাম। যাই হোক, উপায়টা কাজে দিয়েছে, উনি শান্ত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন অনুভব করতে পারছি। হাতের রিভলভারটা আমার অধরের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই ছেড়ে দিয়েছিলেন, তাও অনুভব করতে পেরেছিলাম তখন। এবার উনি আমায় জড়িয়ে ধরে শান্ত স্বরেই বলতে লাগলেন, আমরা এখানে আর থাকবো না কোহিনূর, আমরা চলে যাব, কিন্তু যারা তোমার সাথে এমন করেছে কোহিনূর, আমি তাদের কাউকেই ছাড়ব না, সবাইকে শেষ করে ফেলবো, আমি সবাইকেই শেষ করে ফেলব। আমি এবার লজ্জা শরম একসাইড করে উনাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে উনার হাত ধরে এনে উনাকে বিছানায় বসালাম, তারপর উনার দুই গালে নিজের দুই হাত রেখে উনাকে শান্ত করার সুবিধার্থে বলতে লাগলাম, মি খান, আমি জানি না এসব কি করে হয়ে গেল, কেউ এসব কেন করিয়েছে বা কে করিয়েছে, আর আমি তা জানতেও চাই না। যা হবার তা হয়ে গেছে মি খানের জন্য তো আপনি কারো খুন করতে পারেন না, তাও নিজের পরিবারের সদস্যদের। যারা আমার কোহিনূরকে আমার থেকে আলাদা করতে চায় তারা আর যাই হোক আমার পরিবার হতে পারে না। আমি ছাড়ব না কাউকেই, আমরা চলে যাব আমাদের বাড়ি, তবে এর আগে সবাইকে নিজেদের কর্মের ফল দিয়ে যাব। ওকে, আমায় আপনি যেখানেই নিয়ে যেতে চাইবেন আমি সেখানেই যাব, কিন্তু আপনাকে আমার দিব্যি আপনি আজকের এই অবস্থার জন্য আপনার পরিবারের কাউকেই কিছু করবেন না। আমার মাথায় উনার হাত দিয়ে উনাকে দিব্যি দিয়ে দিলাম। আমি জানি উনি এসব কসম মানেন না, তবে আমায় নিয়ে কোনো চান্স নিবেন না তাও আমি জানি। এমনটা করাই উনি অনেক রেগে গেলেন আবার। আমার কসম দেওয়ায় উনি এখন কাউকেই কিছু করতে পারবেন না, তাই উঠে গিয়ে ওদের সবার রাগঘরের জিনিসপত্রের উপর বার করছেন। আমি শুধু বসে বসে দেখছি। ভেঙে টেঙে আমার এত সুন্দর সাজানো রুমটাকে ধ্বংস্তূপ বানিয়ে আমারই পাশে এসে বসল ব্যাঙটা। রাগে এখনো যথারীতি ফুসফুস করছে হিংস্র বাঘের মতো। জিনিসপত্র ভাঙতে গিয়ে নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি লক্ষ্মী বউয়ের মতো বিছানা থেকে নেমে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে আলতো হাতে উনার আঘাতগুলোতে ওষুধ লাগাতে লাগলাম। এক পর্যায়ে উনি আবারও আমায় জড়িয়ে ধরলেন আর আবারও বলতে লাগলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি কোহিনূর, কোনো রাগ অভিমান অবিশ্বাস কোনো কিছুকেই কখনো আমি আমাদের সম্পর্কের মধ্যে আসতে দিব না। তুমি যে আমার আত্মার সাথে মিশে আছো কোহিনূর, আর আত্মার সাথে মানুষের সম্পর্ক তখনই ভাঙে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর তুমি আমাকে ছেড়ে গেলে যে আমার মৃত্যুও নিশ্চিত হবে কোহিনূর। আই লাভ ইউ কোহিনূর, ছেড়ে যেও না কখনো আমায়। উনি এসব বলে আমায় বুকে নিয়েই ঘুমিয়ে পড়লেন। নিজের বুকের সাথে আঁকড়ে ধরে আছেন আমায়। আমারও মনে কেন যেন উনাকে এই মুহূর্তে ছাড়ানোর কোনো আগ্রহ নেই। স্পষ্ট আমার কানে ভেসে আসছে উনার হৃৎস্পন্দন। জানি না কেন, তবে উনার সেই হৃৎস্পন্দন অনুভব করতে ভালোই লাগছে আমার। এদিকে মাথায় আমার চড়ে বসেছে অসীম ভাবনা, কেন আমি তখন উনাকে আটকাতে এমনটা করে বসলাম। আমার কথা না হয় এই মুহূর্তে ছাড়লাম, উনি যে আমাকে এতটা বিশ্বাস করেন আমার ভাবতেও অবিশ্বাস্য লাগছে। এমন একটা মানুষ যে কিনা একটা বস্তুকেও আমার পাশে সহ্য করতে চায় না, সে আজ পুরো একটা পুরুষ আমার পাশে শায়িত অবস্থায় পেয়েও আমাকে অবিশ্বাস করল না। এমনকি আমার জন্য আজ নিজের পরিবারকেই শেষ করতে চলেছিল। এমনকি লোকটার হিংস্রতাও আমার কাছেই জব্দ। কেউ কি কাউকে কখনো এতটাও ভালোবাসতে পারে? আমি লোকটাকে অপছন্দ করি কারণ লোকটা হিংস্র, কিন্তু লোকটার এমন হওয়ার পিছনে যথেষ্ট কারণও তো আছে। আর যেভাবেই হোক এটাই সত্য, লোকটা আমায় অনেক ভালোবাসে, যে ভালোবাসাতে কোনো খাদ নেই, নেই কোনো অপবিত্রতা। এমন ভালোবাসা যে সবাই বাসতে পারে না, আর সবার কপালে থাকেও না। আমি কি পারি না লোকটার এই অসীম ভালোবাসার বদলে উনাকে ক্ষণিক ভালোবাসা দিতে? মাহেরা আর অজ্ঞাত লোকটাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এদিকে কারোই বিশ্বাস হচ্ছে না নূর এমনটা করবে। নিশ্চিত কেউ এমনটা করিয়েছে, কিন্তু কে?
সবাই শিশিরের আজকের অবস্থায় হতবাক। শিশিরের এমন ক্ষেপাটা ওদের কাছে স্বাভাবিক ছিল, কিন্তু এভাবে নূরের জন্য শিশির নিজের পরিবারকে মারতে আসবে কেউ তা ভাবেওনি। আর যাই হোক, শিশির নিজের দাদিজানকে অনেক মান্য করত, অনেক ভালোই বাসত, কিন্তু আজকে উনাকেও মারতে আসছিল ভাবতেই অবাক হচ্ছে সবাই। এখান থেকেই সবাই আন্দাজ করছে শিশিরের নূরের প্রতি অসীম সেই ভালোবাসা। এদিকে দাদিজান হয়রান, উনার করা প্লেন যে এভাবে ভেস্তে যাবে কে জানত। আসলে উনিই নূরের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, আর অজ্ঞাত লোকটা উনার ভাড়া করা ছিল। শায়লা খানের চোখ বেয়ে পানি পড়ছে টপটপ করে যে শিশির উনাকে একসময় কতটা মান্য করত, কত সম্মান করত। সে শিশির আজকে উনাকে প্রাণে মারতে এসেছিল, এমনকি উনাকে তুই বলেও সম্বোধন করল। এসব ভাবনাতে চোখের জল থামার নামই নিচ্ছে না উনার। সকাল সকাল উনি আমাদের কাপড় চোপড় প্যাক করে রওয়ানা দিলেন নিচের দিকে, উদ্দেশ্য উনার ভুতিয়া বাংলা। আমিও উনাকে থামাচ্ছি না, ভাবছি এখন চলে যাই, তারপর না হয় 2-1 দিন পরে যখন উনার মাথা ঠান্ডা হবে তখন উনাকে বলে কয়ে মিনতি করে আবারও নিয়ে আসবো এখানে। এখন উনি এখানে থাকলে অঘটনের সম্ভাবনাও থাকবে, তাই এখন উনার যাওয়াই ভালো। উনি আমার হাত ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছেন, অন্য হাতে কিছু পেপারস, জানি না কিসের, আমাকে দিয়ে ওগুলাতে সাইন করিয়েছেন। একটু আগে আমিও কিছু জিজ্ঞেস না করেই সাইন করেছি। উনাকে অনেক বিশ্বাস করি, তাছাড়া ভয়ও পাই, তাই হয়তো। নিচে সবাই বসে আছেন, উনি আমাকে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড়ালেন আর উনার বাবার হাতে সেই পেপারস দিলেন। উনার বাবা সোজা প্রশ্ন করলেন, এসব কিসের পেপারস শিশির? আজ থেকে আমার আর আমার স্ত্রীর আপনাদের কারো সাথেই কোনো সম্পর্ক নেই, এটা তারই লিখিত দলিল। আজ থেকে আপনারা কেউই আমার বা আমার স্ত্রীর সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করলে আপনাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে। আমি আর আমার স্ত্রী সাইন করে দিয়েছি, আশা করি পেপারসগুলো ভালো করে পড়ে আপনি এবং আপনার মা সাইন করেন দিবেন। মি আশরাফ রায়হান খান। আমার লোক এসে পরবর্তীতে পেপারসগুলো নিয়ে যাবে। কথাটা বলে উনি আমায় ওখান থেকে নিয়ে আসতে শুরু করলেন। আমি হতবাক হয়ে আছি উনার এমনটা করাই। আমি কখনো ভাবিনি উনি এমন কিছু করে বসবেন। আমার জন্য উনাদের সম্পর্ক এভাবে ভেঙে যাক, আমি তা কখনোই চাই না। এদিকে রোদেলা কান্না করছিল নিজের রুমে বসে। অনিল এমনিতেই রোদেলার রুমে যাচ্ছিল, তখন রোদেলার সাথে কিছু কথা বলতে, তখনই রুমে এসে দেখল রোদেলা কান্না করছে। অনিলকে দেখতেই রোদেলা ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। কি হয়েছে রোদেলা, কাঁদছিস কেন? অনিল ভাইয়া, ভাইয়া যে ভাবিকে নিয়ে চলে গেল, ভাইয়া যে আর ফিরবে না। অনিল ভাইয়া, ভাইয়ার আর ভাবির সাথে যে আমাদের সম্পর্ক ভেঙে গেল। আরে পাগলি, ও বললেই সম্পর্ক ভেঙে যাবে নাকি? এখন রেগে আছে, পরিস্থিতিটা একটু শান্ত হতে দে, আমরা সবাই গিয়ে আবার ওদের নিয়ে আসব কেমন? তুমি সত্যি বলছো ভাইয়া? সত্যি। কথাটা বলে অনিল রোদেলার চোখের পানি মুছে দিল। তখন রোদেলা খেয়াল করল অনিলের গালে হাতে আঘাতের চিহ্ন। রাতে শিশিরের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে এসব হয়েছে বুঝতে পারল রোদেলা। আরে ভাইয়া, তোমার তো দেখি কত আঘাত লেগে আছে, চলো বেডে বসো, আমি দেখছি। আরে ওসব ঠিক আছে, তুই চিন্তা করিস না রোদেলা। তুমি অত কথা বলো না তো, বসো, আমি দেখছি। কথাটা বলে রোদেলা ফার্স্ট এইড বক্স এনে অনিলের আঘাতগুলোতে ওষুধ লাগাতে লাগল। এদিকে দরজার ফাঁক দিয়ে এতক্ষণ চলা সকল দৃশ্য চোখে পড়ল আকাশের। মুহূর্তেই গা জ্বলে উঠল ওর, পারছে না নিজেকে আর কন্ট্রোল করতে। রাগ উপচে পড়ছে ওর। চলে গেল হন হন করে নিজের রুমে, তারপর অতিরিক্ত রাগে সেখানের একটা ছোট্ট ফুলদানি নিয়ে ভেঙে দিল নিজের হাতে, যাতে সাথে সাথে ওর হাত কেটে রক্ত গড়াতে শুরু হলো। আকাশ এসব তোয়াক্কাও করছে না, বরং রাগে ফুসফুস করতে করতে বলছে, কান্না পাচ্ছে বলে কি অনিলকে জড়িয়ে ধরে কাঁদতে হবে? আমি কি মরে গেছি? ওই অনিলের আঘাত চোখে পড়ল আর আমার আঘাত চোখে পড়ল না? আমিও তো আঘাত পেয়েছি, আমার জন্য কি কোনো দরদ হয় না? আকাশ কথাগুলো বলে আবারও অতিরিক্ত রাগে দেয়ালে সজোরে কয়েকটা পাঞ্চ মারে, যাতে ওর হাত ফেটে রক্ত ঝরতে শুরু হয়। একটু পরে হাসপাতালে যাচ্ছিল অনিল। ওর হঠাৎ একটা এমার্জেন্সি পড়ে গেছে, তাই যাচ্ছিল তাড়াহুড়ো করে। তখনই চোখ পড়ল বাগানের দোলনার দিকে। দেখল অভ্রের বুকে মুখ গুজে আছে ভোর। ভোরের অবস্থা দেখে তখন অনিল বুঝতে পারল হয়তো ভোর কান্না করছে, আর সাহারা হিসেবে ভোর বেছে নিয়েছে অভ্রের বুক। সেই বুকখানা যদি অনিলের হতো তবে কি খুব বড় অন্যায় হয়ে যেত। দীর্ঘ এই নিরাশায় ক্ষণিকেই ব্যথিত হল অনিলের অসহায় মন।
একটুতেই মনে পড়ল 2 বছর আগের ঘটনা। চোখের কোণে জল বাসা বাঁধল ক্ষণিকে। সে জল আর বইতে দিল না। অনিল নিজেকে যথেষ্ট শক্ত করে স্থান ত্যাগ করল।